আচ্ছা, ঠিক আছে। তাহলে অমরেশ মাইতি, হ্যাঁ? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো, তোমার একটুখানি ইন্ট্রোডাকশন দাও দেখি। স্যার আমার নাম ঋতুপর্ণা মণ্ডল। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ফকিরগঞ্জ গ্রাম। আমি 2014-তে গণিতে স্নাতক ও 2016-তে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি এবং 2019-এ আমি আমার বিএড কমপ্লিট করেছি। আর বর্তমানে আমি শিক্ষকতা পেশার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, টিউশন পড়াও না নাকি? না স্যার, এখন টিউশন পড়ানো হয় না, আমার একটা ছোট মেয়ে আছে। আচ্ছা। আর বাড়িতে কেউ নেই, কে দেখাশোনা আচ্ছা, করতে হয়। ঠিক আছে। তো তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছো? হ্যাঁ স্যার বলুন। পড়েছি। তো আমি তোমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিচ্ছি, হ্যাঁ? খাতায় লেখো। d2y/dx2 প্লাস dy/dx প্লাস y ইজ ইকাল টু 0। ঠিক আছে? লিখেছো? দাঁড়ান সেটাই। কি বললাম? ইকুয়েশনটা d2y/dx2 প্লাস dy/dx প্লাস y ইকুয়াল ডি টু টু 0। ওয়াই বাই ডি। হ্যাঁ স্যার বলুন, d2y/dx2 প্লাস dy/dx dy/dx প্লাস y প্লাস ওয়াই ইজ ইকাল টু 0। ইজ ইকাল টু 0। আচ্ছা, এই ইকুয়েশনটা কি হোমোজিনিয়াস নাকি নন হোমোজিনিয়াস? হ্যাঁ স্যার, এটা হোমোজিনিয়াস। কেন? এখানে সেকেন্ড ডিগ্রি আছে, ডিফারেন্সিয়াল, তারপর ওয়াই এর পরে ইকুয়াল টু 0 আছে, আর কোনো টার্ম নেই। মানে রাইট সাইডটা 0 আছে, তাই তো? এই কারণে হ্যাঁ। হোমোজিনিয়াস। আচ্ছা, এই হ্যাঁ। ইকুয়েশনটা কি লিনিয়ার? উম, হ্যাঁ স্যার, এই ইকুয়েশনটা লিনিয়ার। আচ্ছা, লিনিয়ার। এর ডিগ্রি কত? এর ডিগ্রি 1 স্যার। আর অর্ডার? অর্ডার 2। 2। আচ্ছা, এর অক্সিলিয়ারি ইকুয়েশন কি হবে বলতে পারবে? স্যার, এম যদি d/dx ধরা হয়, এর অক্সিলারি ইকুয়েশন m² প্লাস এম প্লাস 1 ইকুয়াল টু 0। এম কে ডিওয়াই ডিএক্স কেন ধরবে? অক্সিলিয়ারি ইকুয়েশন যদি আমরা সলভ করি, তাহলে তো এম এর রিয়াল ভ্যালু পাবো। তার মানে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ওই রিয়াল ভ্যালুটা হবে কি? ঠিক করে বলো। 2 প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান 0। এই ইকুয়েশনটা আমি তোমাকে দিলাম, দিয়ে তুমি বললে এর অক্সিলিয়ারি ইকুয়েশন হবে m² প্লাস এম প্লাস 1 সমান 0। তাই তো? তো এইবার আমাকে বলো কেন এই ইকুয়েশনটার অক্সিলিয়ারি ইকুয়েশন এইটা কেন হবে, সেটা আমাকে বলো। অনেকদিন আগে পড়েছিলাম। প্রথমবার একটু টাইম দিচ্ছি, অসুবিধা নেই, টাইম নাও। y = mx একটা ট্রিভিয়াল সলিউশন ধরে নেব। তোমাকে ধরেছি কি? যাকে ধরা হচ্ছে সেই বলবে। বলো। হ্যাঁ, মনে আসছে না। মনে আসছে না? আচ্ছা, ঠিক আছে, এগুলো আর একটু প্রিপারেশন নিতে হবে ভালো করে, হ্যাঁ? স্যার একটু অতটা দেখা হয়নি। যে নোটগুলো দিয়েছি ভালো করে পড়বে। প্লাস আমি থিওরি পড়ানোর সময় যেগুলো পড়িয়েছিলাম সেগুলোও ভালো করে পড়বে। ওকে? আচ্ছা, কে বললে এটার অ্যান্সার? কে বললে? আমি বলছিলাম যে y = mx একটা ট্রিভিয়াল সলিউশন ধরে নেব। আচ্ছা, নাম কি তোমার? এমডি লাল বাবু স্যার। এমডি লাল বাবু, ঠিক আছে। হ্যাঁ, তুমি বলতে চাইছো ওয়াই ইজ ইকাল টু mx e টু দি পাওয়ার mx। ই টু দি পাওয়ার এম এক্স।
হুম। এটাকে ধরে নেবে, একটা ট্রিভিয়াল সলিউশন ধরে নেব। ট্রিভিয়াল সলিউশন ধরে নেবে, এটা ঠিক বললে? y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স কি ট্রিভিয়াল সলিউশনটা, নাকি অন্য কিছু হয়? স্যার ওটা কি ওয়াই সমান ই টু দি পাওয়ার জেড পুট করে ওখান থেকে আসবে না? না, না স্যার, এটা ঠিক আছে। যেখানে একজন একজন করে, এবার হ্যাঁ সবাই একসাথে বললে হবে না। এটাকে এবার ডেরিভেটিভ করবো স্যার। যাকে ধরছি সেই বলবে। আচ্ছা, এটাকে দুবার। আমার প্রশ্নটা ভালো করে শোনো, তারপর উত্তর দেবে। আমি বলছি y ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম এক্স, এটাই কি ট্রিভিয়াল সলিউশন নাকি অন্য কিছু? ঠিক করে না, বলো। এটাই স্যার। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। হ্যাঁ স্যার, এটা ট্রিভিয়াল সলিউশন। না, এটা নয়। y ইজ ইকাল টু এ ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট দিতে হয় ক্যাপিটাল এ। বোঝা গেল? ক্যাপিটাল, হ্যাঁ। আচ্ছা, এইবার এই y এর মানটা এই ইকুয়েশনে বসালেই আমরা এই অক্সিলিয়ারি ইকুয়েশনটা পেয়ে যাই, তাই তো? ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, এটার নাম কি বললে? এই সলিউশনটার নাম কি বললে? ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন। ঠিক আছে, ট্রিভিয়াল সলিউশন। এখন আমাকে বলো, ট্রিভিয়াল সলিউশন এইটাই কেন নেওয়া হয়, অন্য কিছু কেন নেওয়া যেতে পারে না? এটার কারণ স্যার, এটাই নেওয়ার কারণ কি? অ্যাকচুয়ালি এটা ট্রিভিয়াল সলিউশনও না, এটাকে বলা হয় ট্রায়াল সলিউশন। হ্যাঁ, ইয়েস ইয়েস, হ্যাঁ, ট্রায়াল সলিউশন। ট্রায়াল সলিউশন। আচ্ছা, ট্রায়াল সলিউশন এটাই কেন নেওয়া হয়? এটা স্যার তো মনে পড়ছে না এখন। হুম। এটা জেনেছিলাম স্যার আগে, এখন ভুলে গেছি এখন। স্যার বলবো? দাঁড়াও, তাহলে এটা মনে পড়ছে না, তাই তো? ইয়েস স্যার, মনে পড়ছে না এখন। ঠিক আছে, এবার তাহলে মাইক অফ করে দাও। কে বলবে বললো? অঙ্কিতা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কেন এটাকেই ট্রায়াল সলিউশন নেওয়া হয়? স্যার ই টু দি পাওয়ার এম এক্স ফাংশন থেকে আমরা সাইন এক্স কস এক্স হ্যাঁ, এক্স কি সবকিছুতে যেতে পারবো। কি বলছো? স্যার ই টু দি পাওয়ার এম এক্স এই ফাংশন থেকে আমরা সাইন এক্স কস এক্স এক্স যে কোনো ফাংশনই যেতে পারি, তার জন্য এটা আচ্ছা। ট্রায়াল সলিউশন ধরা হয়। আচ্ছা, আর আর কি কারণ আছে? আর এটা ডেরিভেটিভ করার পর বসিয়ে দেওয়ার পর যেহেতু ই টু দি পাওয়ার এম এক্সটা নট ইকুয়াল টু জিরো হয়, তার জন্য ভেরি গুড, আমরা। এইটাই হচ্ছে মেন কারণ। যেহেতু লক্ষ্য করে দেখো, এক্স তুমি যাই নাও না কেন, এইটা কিন্তু কখনোই জিরো হবে না, ঠিক আছে? এইটাই হচ্ছে মেন কারণ ই টু দি পাওয়ার এম এক্স কে ট্রায়াল সলিউশন হিসাবে ধরার। ওকে, এটা যেহেতু কখনোই জিরো হয় না, সেই কারণে এটাকেই আমরা ট্রায়াল সলিউশন হিসাবে ধরে থাকি। আরেকটা সুবিধা বলতে পারো যে ই টু দি পাওয়ার এম এক্স একে ডেরিভেটিভ করা অনেকটা সহজ, সেই কারণেও নেওয়া যেতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সহজ বিষয় একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে প্রশ্ন করলেই সেটার কিন্তু অ্যান্সার পারা যাচ্ছে না। সুতরাং প্রিপারেশন কিন্তু আরো ভালোভাবে নিতে হবে, ঠিক আছে? তাহলে অঙ্কিতাকেই কন্টিনিউ করি নাকি? হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, অঙ্কিতা তুমি আমাকে বলো যে লিনিয়ার ডায়োফান্টাইন ইকুয়েশনের জেনারেল ফর্মটা কেমন? কি বললাম? লিনিয়ার ডায়োফান্টাইন ইকুয়েশন। স্যার জানা নেই আমার। লিনিয়ার ডায়োফান্টাইন ইকুয়েশন এর জেনারেল ফর্মটা কেমন হয়? একটু ভেবে দেখো, পারবে? ইন্টিজার চ্যাপ্টারে পড়েছো। আমার যে নোটস আছে তার মধ্যেও দেওয়া আছে। স্যার নোটগুলো সব পড়া হয়নি এখন। আচ্ছা, আমি একটুখানি হিন্টস দিচ্ছি। এটা লিনিয়ার হয়, লিনিয়ার হয়, এবং এখানে তিনটে কনস্ট্যান্ট আর দুটো ভেরিয়েবল থাকে।
মনে পড়ছে না তাও? না স্যার। এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু সি। এবার মনে পড়ছে? এই না ইকুয়েশনটার নাম হচ্ছে লিনিয়ার ডায়োফান্টাইন ইকুয়েশন, হ্যাঁ। যেখানে এ বি সি এগুলো হচ্ছে ইন্টিজার এবং নট ইকুয়াল টু জিরো। বোঝা গেল? আচ্ছা, এই জায়গাটা কার তৈরি আছে, লিনিয়ার ডায়োফান্টাইন ইকুয়েশন, এই জায়গাটা কাকে প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবে? কে তৈরি করেছো এই জায়গাটা? রেসপন্স করো। হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। আচ্ছা, ভিডিও অন করার দরকার নেই, হ্যাঁ, প্রত্যেকে ভিডিও অফ করে রাখো। ঠিক আছে, এগুলো তৈরি করো। ওকে, জাহাঙ্গীর, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে জাহাঙ্গীর পাচ্ছি। আলম। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাকে দুটো ইন্টিজার দিলাম, এ আর বি। তো ইন্টিজার চ্যাপ্টারটা পড়িনি স্যার। ওটা তো 11-12 ছিল না, এইসব 9-10 বললে ছিল না। এসব বললে কি হবে? ইন্টারভিউতে গিয়ে বলবে স্যার আমি ইন্টিজার চ্যাপ্টার পড়িনি, কারণ এটা 9-10 এর সিলেবাসে ছিল না। হ্যাঁ, সব পড়তে হবে, ওগুলো করতে হবে স্যার। সব পড়তে হবে। আচ্ছা, পলিনোমিয়াল চ্যাপ্টার পড়েছো? হ্যাঁ স্যার পড়েছি মোটামুটি। বলো দেখি, একটা পলিনোমিয়াল দেখতে কেমন হয়? একটা পলিনোমিয়াল দেখতে কেমন হয়, বা স্যার ডেফিনেশন পলিনোমিয়াল অফ পলিনোমিয়াল। a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n-1 আস্তে প্লাস আস্তে ডট ডট বলো, ডট আমি লিখছি। a1 x টু দি পাওয়ার n-1 হুম। প্লাস a2 x টু দি পাওয়ার n-2 ডট 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 an, যেখানে a0 ≠ 0। কেন? ডিগ্রি n ধরার জন্য স্যার, পলিনোমিয়ালটা ডিগ্রি n হবে না তাহলে, আচ্ছা, এ জিরো যদি জিরো হয়ে যায় তাহলে ডিগ্রি এন হবে না, ঠিক ডিগ্রিটা আছে। কমে যাবে। ঠিক আছে, আর a1 a2 বাকি সব কনস্ট্যান্ট। এ ওয়ান এ টু এ এন এগুলো সব কনস্ট্যান্ট। হ্যাঁ, এক্স ভ্যারিয়েবল। মানে কনস্ট্যান্ট মানে কি, আমি বুঝতে পারছি না। কনস্ট্যান্ট স্যার পার্টিকুলার কোনো একটা মান আছে এগুলোর। হ্যাঁ, সেই পার্টিকুলার মানটা কি ইন্টিজার, ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার, রিয়াল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, কি? রিয়াল নাম্বার হবে, রিয়াল নাম্বার। এ ওয়ান এ টু এ এন এগুলো হচ্ছে রিয়াল নাম্বার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এগুলো যদি এই কমপ্লেক্স নাম্বার হয়, অসুবিধা হবে? কমপ্লেক্স স্যার এটা সেক্ষেত্রে কমপ্লেক্স পলিনোমিয়াল হয়ে যাবে এটা। হুম। তাহলে এখানে বলবে এ ওয়ান এ টু এ এন এগুলো বিলংস টু আর অর সি, হ্যাঁ। আর অর সি কমপ্লেক্স নাম্বারও হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কিছু বলার আছে? আর স্যার না। আর কিছু বলার নেই? ঠিক তো? হ্যাঁ, এনটা কি, এন সেটাকে আরো বলতে স্যার হবে। আছে। এটা ডিগ্রি। এনটা কি তাহলে 2/3 হতে পারে এন এর মানটা? এটা স্যার ইন্টিজার। তাহলে আচ্ছা, ইন্টিজার তার মানে -3 হতে পারে, তাই তো? না স্যার মাইনাস হতে পারে না, এই পজিটিভ ইন্টিজার। তাহলে এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে গ্রেটার ইকুয়াল টু জিরো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এটাকে তো আমরা পলিনোমিয়াল বলি, এর একটা অল্টারনেটিভ নাম আছে, সেই নামটা কি? জানা এটাকে নেই স্যার। সামথিং ফাংশন হিসাবে ডাকা হয়।
স্যার বলবো? বলো। রেশনাল ইন্টিগ্রাল ফাংশন অফ এক্স। ভেরি গুড। এই পলিনোমিয়ালটার আরেকটা নাম হচ্ছে রেশনাল ইন্টিগ্রাল ফাংশন। কে বললে এটা? স্বর্ণালী, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার স্বর্ণালী কন্টিনিউ করো, হ্যাঁ। আচ্ছা, ঠিক তো আছে স্যার। এই এই পলিনোমিয়ালটাকে বা এই রেশনাল ইন্টিজার ফাংশনটাকে আমরা রিয়াল পলিনোমিয়াল কখন বলবো? এটা কিন্তু ছিল স্যার শুধুমাত্র যখন পলিনোমিয়াল, আর এটাকেই আমরা রিয়াল পলিনোমিয়াল কখন বলবো? যখন ফাংশন গুলো মানে A1 কনস্ট্যান্ট গুলো মানে A1 A2 n-1 এর মানগুলো যখন স্যার রিয়াল হবে। আচ্ছা, যখন এআই বিলংস টু আর হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এই পলিনোমিয়ালটাকে জিরো পলিনোমিয়াল কখন বলবো? যখন স্যার সব সব ওই মানগুলো কোএফিসিয়েন্টের মানগুলো স্যার জিরো হবে। যখন প্রতিটা কোঅফিসিয়েন্ট জিরো হবে। ভেরি গুড। আচ্ছা, এই পলিনোমিয়ালটাকে কখন মনিক পলিনোমিয়াল বলবো? স্যার ওইখানে লিডিং ওয়ানটা স্যার জিরো হতে হবে। লিডিং এই সরি, ওয়ান? ওয়ান হতে হবে। লিডিং 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 কোএফিসিয়েন্টটাকে ওয়ান হতে হবে মনে হয়। হ্যাঁ কোনটা ওয়ান লিডিং হতে হবে। কোঅফিসিয়েন্ট? স্যার এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারিনি স্যার, কালকে এই জায়গাটা আমি করেছি স্যার এটা। হ্যাঁ, ঠিকই বলছো, বলো, ঠিকই বলছো। লিডিং কোঅফিসিয়েন্টটাকে ওয়ান হতে হবে, এবার লিডিং কোঅফিসিয়েন্ট কোনটা? যেটা স্যার ডিগ্রি ডিগ্রি ডিগ্রিটা হাইয়েস্ট তার। ভেরি গুড। নাম শুনেই বুঝতে পারছো, লিডিং মানে যেটা লিড করছে। আর লিড কে করে? যে সব থেকে বড় হয়। তাহলে এখানে হাইয়েস্ট ডিগ্রি যে টার্ম, তার যে কোঅফিসিয়েন্ট A0, সেইটাই হচ্ছে লিডিং কোঅফিসিয়েন্ট। সেটা যদি ওয়ান হয়, তাহলে আমাদের পলিনোমিয়ালটা হবে মনিক পলিনোমিয়াল, তাই তো? হুম। ঠিক আছে। আচ্ছা, এই পলিনোমিয়ালটাকেই কখন কমপ্লিট পলিনোমিয়াল বলবো? স্যার যখন হচ্ছে যে মানে ওই A1 মানে কোএফিসিয়েন্ট গুলো যখন একটাও জিরো হবে না মনে হয় তখন এটাকে ওকে, কমপ্লিট হবে। তাহলে প্রতিটা এআই যদি নট ইকাল টু জিরো হয়, তখন সেটাকে কমপ্লিট পলিনোমিয়াল বলা হবে, তাই তো? আচ্ছা, এই যে হুম। বললে তুমি জিরো পলিনোমিয়াল, কখন বললে না এআই সমান জিরো যদি হয় তাহলে জিরো পলিনোমিয়াল বললে, তো এই জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কত হয় বলতে পারবে? জিরো পলিনোমিয়ালের ডিগ্রি হুম। জিরো হবে। এরকম আন্দাজে বললে কিন্তু হবে না। না জানলে বলবে সরি স্যার, জানা নেই, বা এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। জানা স্যার জানা নেই এটা। আন্দাজে ঢিল মারলে হবে না। এনিওয়ান? কেউ বলতে পারবে জিরো পলিনোমিয়ালের ডিগ্রি কত? স্যার ওয়ান হবে। অসংখ্য দেবে, অসংখ্য হবে। মিলন জানা? কে বললো অসংগত? মিলন জানা না শুভেন্দু? স্যার ডিটারমাইন করা যাবে অসংখ্য না। বলতে হ্যাঁ, ডিটারমিন করা যাবে না স্যার, অসংখ্য হতে পারে। আচ্ছা, তাহলে শুভেন্দু, হ্যাঁ, এবার তুমি চলে আসো, ঠিক আছে? বাকি সবাই মাইক অফ করে দাও। শুভেন্দু, শুভেন্দু বললে যে জিরো পলিনোমিয়ালের ডিগ্রিটা অসংগত বা আনডিফাইন্ড। ঠিক আছে, হুম। ঠিক আছে। এইবার আমাকে বলো, একটা পলিনোমিয়ালকে কখন ইরিডিউসেবল পলিনোমিয়াল বলা হয়? ইরিডিউসেবল পলিনোমিয়াল।
স্যার বলতে পারছি না। একটা পলিনোমিয়ালকে কখন ইরিডিউসেবল পলিনোমিয়াল বলা হবে? শুভেন্দু, তোমাকে জিজ্ঞাসা করছি। রিডিউস করা যাবে না বলতে বোঝাচ্ছে। স্যার বলতে পারছি না স্যার। তোমার নেটওয়ার্কটা খারাপ আছে, বুঝলে? অন্য কেউ? স্যার নন কনস্ট্যান্ট পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে যদি ফ্যাক্টরাইজ না করা যায় তাহলে রিডিউসিবল। আচ্ছা, তার মানে ফ্যাক্টরাইজ না করা গেলেই কি হয়ে যাবে বলো? ইরিডিউসেবল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো x² + 1, এই ফাংশনটা, এই পলিনোমিয়ালটা কি ইরিডিউসেবল পলিনোমিয়াল? না স্যার, রিয়েল ফিল্ডের ওপরে হবে না। হুম। আর কেউ, অন্য কেউ? অঙ্কিতা বাদে অন্য কেউ? আচ্ছা, এই ফাংশনটা তুমি যদি বলো না ইরিডিউসেবল নয়, হ্যাঁ, তুমি যদি বলো যে এটা ইরিডিউসেবল নয়, তাহলে আমি স্যার বলবো এটাকে রিডিউসিবল হবে বললাম, মানে রিডিউসিবল হবে ইরিডিউসেবল, না এটাই। ইরিডিউসেবল হবে, তাই তো? হবে। ইয়েস। হ্যাঁ, তার মানে এটাকে ফ্যাক্টর করা যাচ্ছে। তাহলে আমি বলছি এটাকে তো আমি এইভাবে ফ্যাক্টর করতেই পারি, x+i x-i। ফ্যাক্টর তো করতে পারছি। তুমি বললে স্যার ইরিডিউসেবল। স্যার রিয়েল ফিল্ডে হবে না, এগুলো রুটগুলো কমপ্লেক্স হবে। ঠিক। তাহলে এই যে ইরিডিউসেবল বা রিডিউসেবল ব্যাপারটা, তার সঙ্গে কিন্তু ফিল্ডটা মেনশন করতে হবে। হ্যাঁ, এটা কোন ফিল্ডে হবে, কোন ফিল্ডে হবে না। আমরা যদি আর ফিল্ডের উপর ভাবি তাহলে এটা ইরিডিউসেবল, কিন্তু যদি আমরা সি এর উপর ভাবি তাহলে আবার এটা রিডিউসেবল হয়ে যাবে, তাই কি না? হ্যাঁ স্যার। ওকে, এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আমি অন্য জনকে নেব। শুভম মন্ডল। শুভম মন্ডল, শোনা যাচ্ছে? শুভম মন্ডল। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে, শুভম তো? হ্যাঁ স্যার, শুনুন। আচ্ছা, বলো, তোমার ইন্ট্রোডাকশন দাও। আহ, নমস্কার, আমার নাম শুভম মণ্ডল। আমি মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ থানা থেকে আসছি। আমি আহ, 2014 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং 2016 সালে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে। এবং কোথা থেকে? পলিউশন কোন ইউনিভার্সিটি থেকে এমএসসি করেছো? কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী, আচ্ছা। তারপরে? বর্তমানে আমি টিউশন পড়ানোর সাথে যুক্ত আছি। আচ্ছা, তোমার এমএসসির স্পেশাল পেপার কি ছিল? আহ, স্যার অনেকদিন হয়ে গেল তো আমি একটু মানে বিষয়গুলো ভুলে গেছি। পিওর স্পেশাল ম্যাথ পেপারের নাম ভুলে গেছো? এবং হ্যাঁ স্যার মানে বেশ কয়েক বছর হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ট্যানজেন্ট কাকে বলে মনে আছে? হ্যাঁ ওয়াই স্যার। ইজ ইকাল টু এফ এক্স, দাঁড়াও, ওয়াই ইজ হ্যাঁ ইকাল টু এফ এক্স
এই ফাংশনটার বা এই কার্ভটার অ্যাট এক্স ইজ ইকাল টু এক্স জিরো ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে বলতে পারবে? অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো, তাই তো? হুম হুম। ট্যানজেন্টের ইকুয়েশন ওয়াই ইকাল টু এফ এক্স, এই ফাংশনটার অ্যাট এক্স ইকাল টু এক্স জিরো এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন। একদমই তাই, ঠিক শুনেছো। সরি স্যার, একটু গুলিয়ে যাচ্ছে আমার বিষয়টা, মানে। পড়াশোনা করতে হবে, হ্যাঁ, কিচ্ছু হয়নি। যে নোটগুলো হ্যাঁ দিয়েছি ভালো করে হ্যাঁ পড়ো। স্যার, রেডি নেই। আচ্ছা অমিত, শুনতে পাচ্ছ অমিত? অমিত, শোনা যাচ্ছে আমার কথা? অনন্যা, অনন্যা, শুনতে পাচ্ছ? অন্বেষা দত্ত, হ্যাঁ স্যার বলুন। বলো ট্যানজেন্টের ইকুয়েশনটা বলো। ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স নট। ওয়াই মাইনাস ওয়াই নট ইজ ইকাল টু ডিওয়াই ডিওয়াই ডিএক্স, ডিএক্স। মানে এই মানটা এক্স নট ওয়াই নট পয়েন্টে হবে। হ্যাঁ, ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইজ ইকাল টু এক্স জিরো হ্যাঁ, কিন্তু ইন্টু। এক্স মাইনাস এক্স নট। আচ্ছা, তো এই ট্যানজেন্টের স্লোপ কত? এই ট্যানজেন্টের সুলভ ওই ডিওয়াই ডিএক্স এর পয়েন্টটা এক্স ইকুয়াল টু এক্স নট পয়েন্টে। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি তুমি বলতে চাইছো যে এফ ড্যাশ এক্স জিরো তাই হচ্ছে এই ট্যানজেন্টের হ্যাঁ স্লোপ, তাই তো? হ্যাঁ। কেন? হ্যাঁ, কারণ ওই যখন ওই এম ইকুয়াল টু ট্যান থিটার মানটা বার করলে ওইটাই ডিওয়াই ডিএক্স এর মান হিসাবে ধরা হয় সুলভ হিসাবে। হুম। ট্যান থিটা হিসাবে ধরলে এটা ঠিক। ঠিক করে বলো। এফ ড্যাশ এক্স জিরো এটা বললে তুমি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এক্স জিরো। আমি বললাম কেন। কারণ এক সেকেন্ড, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরকম ভাবে ইকুয়েশনের আকারে সাজিয়ে নিলে তো এমটা হয় আমাদের আম, সুলভ হয় এখানে সেই হিসাবে তো এটাই আসছে ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু এক্স নট, আমরা যদি আচ্ছা ওইভাবে সাজিয়ে নিই। আচ্ছা, তুমি একটা ইকুয়েশন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে বললে, তাই তো? হ্যাঁ। হুম, ঠিকই বলেছো। আচ্ছা, আমি যদি বলি একটু জিওমেট্রিক্যালি বলো দেখি ব্যাপারটা। স্যার এম ইকুয়াল টু ট্যান থিটা এইভাবে কি কিছু বলা যাবে? আমি তো পাচ্ছি না ঠিক। দেখো, ইন্টারভিউতে মেন ব্যাপার যেটা, তুমি ঠিক বললেও হবে না, হ্যাঁ, স্যার যেটা শুনতে চাইছেন সেটাই কিন্তু তোমাকে বলতে হবে, তারপরেই ঠিক হবে। আচ্ছা। যতক্ষণ না তুমি সেটা বলতে পারবে ততক্ষণ কিন্তু তোমাকে ওই পয়েন্টটা নিয়েই হেজিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং তোমাকে বুঝতে হবে যে স্যার আসলে কোন জায়গাটা বা কি শুনতে চাইছে। ঠিক আছে, সেটা বোঝা একটু হ্যাঁ। টাফ, তবে বুঝতে হবে, তা না হলে উপায় নেই। আচ্ছা, জিওমেট্রিক্যালি কেউ এটা বলতে পারবে? তারপর আমি আবার অন্বেষার কাছে আসছি।
আগে বলো, এটা কেউ বলতে পারবে জিওমেট্রিক্যালি? বিপ্লব বলো। জিওমেট্রিক্যালি হলো ওই যে ধরো পি এক্স ওয়াই একটা পয়েন্ট যদি নেওয়া হয়। ধরো, স্যারকে ধরো বলবে? না, একটা পয়েন্ট ধরো, না আমরা ধরো একটা পয়েন্ট ধরলাম যে হুম, পি এক্স ওয়াই। কোথায় ধরবে এবার পয়েন্টটা? ওই যে স্লোপটা আসলে যে আমরা ট্যান থিটা সমান সমান লেখা যায় ওয়াই মাইনাস ওয়াই জিরো বাই এক্স মাইনাস এক্স জিরো। এটা সমান সমান ট্যান থিটা, এটা সমান সমান ডিওয়াই ডিএক্স। না, ঠিক বলো না। আর কেউ? আর কেউ? স্যার বলছি, বলো। উম, একটা কার্ভ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স নিলে ওই কার্ভের এক্স ইকুয়াল টু এক্স নট পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, তাহলে ওটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে, থিটা অ্যাঙ্গেল করলে ওই থিটার ট্যানজেন্ট নিলে আমরা ট্যান থিটা পাবো, ওটাই স্লোপ, ওটাই ডিওয়াই ডিএক্স দ্বারা এক্সপ্রেস করা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি, তুমি যেটা বললে সেটা আঁকি। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিসটা, এটা একটা কার্ভ, এখানে একটা পয়েন্ট x0 y0, এখানে একটা ট্যানজেন্ট নিলাম, এটা এক্স অ্যাক্সিস। আচ্ছা, একটুখানি গন্ডগোল হলো, দাঁড়াও ছবিটা ঠিক করে আঁকি। এটা হচ্ছে আমাদের x0 y0 স্যার একটু পয়েন্ট। বলবো স্যার? দাঁড়াও, যেটা বললো আগে ক্লিয়ার করি। এইটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট, এইটা হচ্ছে থিটা বললে, তাহলে এই ইকুয়েশনটার বা এই স্ট্রেট লাইনটার আহ প্রবণতা বা স্লোপ হচ্ছে ট্যান। ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ট্যান থিটাটাই বা আমাদের f'(x0)-র সঙ্গে ইকুয়াল কেন হবে? সেইটা আমার প্রশ্ন। বলো, কে বলছিলে? স্যার বলছি ওই ওই ডিওয়াই ডিএক্স টা সমান সমান লিখছে যে ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা একটা ডিওয়াই ডিএক্স লিখছে। এখানে ওই যে ট্রায়াঙ্গেল কল্পনা করতে হবে, ওই যে এক্স জিরো ওয়াই জিরো, তো কার্ভের উপর আর একটা পয়েন্ট, সেটা হলো পি এক্স ওয়াই। এবার পি পি এক্স ওয়াই এবং এক্স জিরো ওয়াই জিরো কে যদি আমরা যদি একটা মানে একটা জয়েন করে দিই, এবং এবং আর একটা বিন্দু, আর একটা বিন্দু যদি আমরা, আর একটা যদি বাহু যদি ভূমি, একটা ত্রিভুজ যদি লেখা যায়, যেটার হলো ভূমি হবে এক্স মাইনাস এক্স জিরো এবং লম্বটা হবে ওয়াই মাইনাস ওয়াই জিরো। সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে এক্স ওয়াই পয়েন্টটা এক্স জিরো ওয়াই জিরোতে আসবে যখন ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা সমান ডিওয়াই ডিএক্স, এটা সমান ডিওয়াই ডিএক্স লেখা যায়। এটা সমান ডিওয়াই, সেক্ষেত্রে ট্যানজেন্টটা হবে ওয়াই মাইনাস ওয়াই জিরো ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু এক্স মাইনাস এক্স জিরো। হুম। মানে এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে যে ট্যানজেন্ট সেটা। হুম, আর ঠিকই যেটা বলেছে, স্লোপ হয় মানে সেটা হচ্ছে ওই। পুরো ডেরিভেটিভের ইন্টারপ্রিটেশনটাই বলে দিয়েছে। ঠিক আছে, আমি একটুখানি সহজ ভাবে বলে দিই। এটা কিন্তু মানে যে যে প্রশ্নগুলো ধরছি আমি, নোট করে রাখবে প্রত্যেকে, হ্যাঁ, এগুলো কিন্তু পরে রেডি করবে আবার, পরবর্তীতে এইগুলোই আমি আবার ধরবো। ঠিক আছে, দেখো, একজন ক্রিকেটার যখন বাড়িতে প্র্যাকটিস করে বা নেটে প্র্যাকটিস করে, তখন নেট বোলার থাকে না? আর যখন রিয়াল ম্যাচ খেলতে যায় তখন আলাদা বোলার থাকে। আমি হচ্ছি তোমাদের ওই নেট বোলার। ঠিক আছে, এখন তোমরা প্র্যাকটিস করছো নেট, যখন ইন্টারভিউ দিতে যাবে তখন আসল ম্যাচ হবে। ঠিক আছে, তো সেই কারণে একই বল কিন্তু ওরা নেটে বারবার বারবার প্র্যাকটিস করে। বল কত ধরনের হয়, ধরো ইয়র্কার বল একটা হলো, একটা বাউন্সার হলো, একটা স্লোয়ার হলো, একটা ইনসুইং আউট সুইং, এই 5-6 রকমের, 10 রকমের হলো। কিন্তু ওই 10 রকমের বলই ওরা বারবার বারবার নেটে প্র্যাকটিস করে, তাই কি না? সেই কারণে এখানেও তোমাদের কিন্তু একই রকম, একই ধরনের প্রশ্ন, একই কনসেপ্ট বারবার বারবার তোমাদের রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে গিয়ে ইন্টারভিউতে তোমরা ফ্লুয়েন্টলি অ্যান্সার দিতে পারবে। বোঝা গেল? তাহলে আমি কোনো মানে ইন্টারভিউ নেওয়ার জন্য এক্সপার্ট নই, বা আমি বলছি না এইগুলোই তোমাদের ধরবে পরীক্ষাতে, আমি জাস্ট তোমাদের নেট বোলার। ওকে, নেট বোলার কিন্তু কখনো ম্যাচে চান্স পায় না, ওই নেটেই বল করে। ঠিক আছে, আমি হচ্ছি তাই। যাই হোক, তাহলে একটুখানি বলে দিই যে এইটা হচ্ছে আমাদের
কার্ভটা যদি হয়, এটা ধরো আমরা পয়েন্টটা নিলাম x0, আর এর খুব কাছে আরেকটা পয়েন্ট আমরা নিলাম এইরকম x0 + f(x0 + ঠিক আছে? এটা অনেকটা দূরে নিয়েছি আমি ছবিতে, কিন্তু আসলে খুব কাছে অবস্থিত। এই পয়েন্টটার নাম দাও এ, এই পয়েন্টটার নাম দাও বি। এখন আমাকে জিওমেট্রি থেকে কে বলতে পারে দেখি, এই এ বি লাইনের প্রবণতা কত হবে? স্লোপ অফ এবি, এ বি লাইনের প্রবণতা কত হবে কে বলতে পারে? y2 - y1 x2 - x1 মানে f(x0 + minus মাইনাস এফ x অফ এক্স জিরো y বাই x0 + মাইনাস, minus x0. তাই তো? ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এইরকম f(x0 + মাইনাস f(x0 / by আচ্ছা, এইবার আমি কি করছি, বোথ সাইডে লিমিট নিয়ে নিচ্ছি, limit বোথ সাইডে লিমিট নিচ্ছি, লিমিট h → 0 নিচ্ছি বোথ সাইডে, হ্যাঁ। f dash x0 আর এটা ছিল স্লোপ অফ এবি, ab স্লোপ অফ এবি। এখন আমাকে বলো এই জিনিসটা কি? f dash এফ ড্যাশ x0 টেক্স জিরো, এফ ড্যাশ f টেক্স dash জিরো। আচ্ছা, আর চিন্তা করে দেখো, এইচ যদি টেন্স টু 0 হয়, মানে এইচ যদি খুব ছোট হয়, yes তাহলে sir আমাদের এই বি পয়েন্টটা এ পয়েন্টে এসে লাই করবে না? তাই করবে, হ্যাঁ একদম তার মানে আমি বলতে পারি লিমিট h → 0 মানেই হচ্ছে b → a। cancel আর যখন বি পয়েন্টটা এ পয়েন্টে এসে লাই করবে, তখন এই এ বি লাইনটা কি হয়ে যাবে? 0.5 এ বি লাইনটা হয়ে যাবে ট্যানজেন্ট অ্যাট এ, ট্যানজেন্ট অ্যাট এ। জিওমেট্রিতে ট্যানজেন্টের ডেফিনেশন পড়েছিলে, মনে করে দেখো। এই রকম দুধার থেকে পয়েন্ট আস্তে আস্তে এ পয়েন্টের দিকে এসে ট্যানজেন্ট তৈরি করে, মনে আছে? ট্যানজেন্টের ডেফিনেশন জিওমেট্রিতে পড়েছিলে। yes sir এ একটা ফিক্সড পয়েন্ট আছে, দুদিক থেকে পয়েন্ট আস্তে আস্তে এসে এ পয়েন্টে মিশে গিয়ে একটা ট্যানজেন্ট লাইন তৈরি করে দেয়, yes sir মানে অ্যাকচুয়ালি ওই কর্ডটাই হয়ে যায় ট্যানজেন্ট তখন, তাই না? yes sir তাহলে হয়ে গেল প্রমাণ, দেখো তো। হ্যাঁ ট্যানজেন্ট অ্যাট এ, তার যে স্লোপ, সেটাই হয়ে গেল f'(x0)। ক লাইনের প্রমাণ? 2 লাইনের। নিশ্চয়ই মুখে মুখে বলা যাবে, ওখানে খাতা পেনও থাকবে, তুমি করেও দেখাতে পারো, ঠিক আছে? আর যখনই তুমি এটা করে দেখাবে, তখনই স্যার ম্যাম বুঝে যাবে না তোমার মধ্যে ম্যাথামেটিক্স এর কিছু ধারণা অ্যাটলিস্ট আছে, সবকিছু মুখস্থ করে তুমি করোনি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এমডি লাল বাবু, শুনতে পাচ্ছ তো? yes sir হ্যাঁ তোমার এমএসসি আছে? হ্যাঁ স্যার এমএসসি আচ্ছা, কি ছিল তোমার স্পেশাল পেপারে? স্যার ব্যাপার তো আমরা স্যার বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স থেকে করছিলাম, ওই আচ্ছা, যে পিওর ছিল ম্যাথামেটিক্স। তো পরীক্ষা দেওয়ার সময় যে আমরা যে পেপার গুলোর নাম ছিল ওই এমসি, ওই যে 201 202 এভাবে পেপার গুলোর নাম ছিল। আচ্ছা, মানে কি টপিক ছিল তোমার স্পেশাল পেপারে? টপিকটা কি ছিল? টপোলজি টপোলজি ওই টাইপের গুলো পরীক্ষা দিয়েছিলাম স্যার। হুম। আচ্ছা, তুমি যখন মাস্টার ডিগ্রি করেছিলে, তোমাদের ইউনিভার্সিটিতে এইচওডি কে ছিলেন? এস স্যার হ্যাঁ হুম। এস স্যার তুমি যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলে, তোমাদের ইউনিভার্সিটিতে এইচওডি কে ছিলেন? ও এইচওডি, স্যার এটা বলতে পারছি না, আমরা ডিস্টেন্সে করেছিলাম তো স্যার।
আচ্ছা, তো নেট সেট দিয়েছিলে একবারও নাকি? না স্যার, দেওয়া হয়নি। হুম। দেওয়া হয়নি, কেন দাওনি কেন? স্যার আমরা তো অলরেডি ইসের মধ্যে ছিলাম, তো স্কুলে ছিলাম তো স্যার। আচ্ছা, কোন স্কুলে? আমাদের এদিকে চাকুলিয়া এইদিকে আছে, উত্তর দিনাজপুর। স্কুলের নাম নেই? হ্যাঁ মানে বহররা হাই স্কুল। আচ্ছা এইদিকে আপনার ইসলামপুর সাইডে স্যার। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে, তাহলে তুমি বলো দেখি, Yes, sir. কোন ট্যানজেন্টের, হ্যাঁ, Yes, sir. হুম। প্রবণতা যদি জিরো হয়, তাহলে Yes, sir. ট্যানজেন্টটা সম্পর্কে আমরা কি বলতে পারি? মানে এফ ড্যাশ এক্স জিরো হয়ে যাচ্ছে, হুম। ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু যদি জিরো হয়ে যাচ্ছে, একটা প্যারালাল একটা পারপেন্ডিকুলার এরকম একটা ব্যাপার ছিল স্যার, হ্যাঁ। হুম, এরকম বললে হবে না ইন্টারভিউতে। ইয়েস স্যার, হ্যাঁ রাইট। এটা প্যারালাল হচ্ছে স্যার। কার প্যারালেল? এটা এক্স অক্ষের প্যারালাল। এক্স অক্ষের প্যারালেল? ইয়েস স্যার, হ্যাঁ। আচ্ছা, আর ওয়াই অ্যাক্সিসের প্যারালেল কখন হবে তাহলে? এটা আপনার 90 ডিগ্রি হতে হবে এটাকে। হ্যাঁ, 90 ডিগ্রি হতে হবে ডি ওয়াই বাই ডি এক্সটাকে। না আমি বলছি এফ ড্যাশ এক্স জিরোর মান কত হলে ইয়েস আমাদের স্যার। ট্যানজেন্টটা ওয়াই অ্যাক্সিসের প্যারালেল হবে? ও এফ ড্যাশ এক্স জিরোর মান কত হলে ওয়ান, এটা যেহেতু আমার লাগবে 90 ডিগ্রি এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে 90 ডিগ্রি, টেন টেন 90 ডিগ্রির মান হয়ে গেল সাইন 90 ডিগ্রি বাই কোস 90 ডিগ্রি। সাইন নব্বই পড়াশোনা ডিগ্রি করবে ওয়ান। ভালো করে, হ্যাঁ, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, পড়াশোনা করবে। আচ্ছা মিলন, শুনতে পাচ্ছ? মিলন জানা, ইয়েস স্যার। বলো, ওয়াই অ্যাক্সিসের প্যারালেল হতে গেলে এফ ড্যাশ এক্স জিরো কে কত হতে হবে? স্যার ইনফিনিটি। হ্যাঁ, কত হতে হবে? 1/0, 1/0। 1/0 বা ইনফিনিটি বললেও ক্ষতি নেই, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আহ তো তোমাকে একটা ছোট্ট অঙ্ক করতে দিই, হ্যাঁ, খুব সহজ Yes, sir. একটা অঙ্ক। তোমাকে একটা আমি কার্ভ দিলাম, ওয়াই ইজ ইকাল টু মড এক্স। আচ্ছা, এই কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন বার করে আমাকে একটু বলো দেখি। খাতা পেনে বার করো, ট্যানজেন্টের ইকুয়েশন বার করো। অ্যাট অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো, কি হবে বলো দেখি। স্যার এক্স ইকুয়াল টু জিরোতে ট্যানজেন্ট বার করাই যাবে না, কর্নার পয়েন্ট। কেন বার করা যাবে না? স্যার ওটা তো কর্নার পয়েন্ট হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে, মড এক্স এর গ্রাফটা আঁকলে। মড এক্স এর গ্রাফটা আঁকলাম। ও আচ্ছা, এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে স্যার। কি মানে বলছো, অ্যান্সার ঠিক ডিফারেন্সিয়েবল করে হবে বলো। স্যার। আমি একবার আমি বললে বার করা ডিফারেন্সিয়েবলটা যাবে স্যার না, বলে একবার দিচ্ছি। বলছো এক্স অ্যাক্সিস, ঠিক করে বলো কি না বলছো। স্যার এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস স্যার। এক্স অ্যাক্সিস হবে আমাদের এই কার্ভটা ট্যানজেন্ট অ্যাট এক্স ইকাল টু জিরো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে আরেকটা লাইন আমি আঁকছি, এই লাইনটা, এটা কি ট্যানজেন্ট? ছবি দেখে কি মনে হচ্ছে? এক্স ইজ ইকাল টু জিরোতে হ্যাঁ স্যার এটাও তো, এটাও ট্যানজেন্ট। মানে স্যার ট্যানজেন্ট। আচ্ছা, আরেকটা আঁকছি, হ্যাঁ, এটা কি ট্যানজেন্ট এক্স ইজ ইকাল টু জিরোতে? স্যার অ্যাকচুয়ালি এটা ট্যানজেন্ট স্যার বার করাই যাবে না, কারণ এই পয়েন্টে স্যার ডিফারেন্সিয়েবল নয়। আচ্ছা, এই বললে এক্স অ্যাক্সিসটা ট্যানজেন্ট। স্যার প্রথমে অ্যাকচুয়ালি ওটাতেই ঠিক ছিলাম, তারপরে স্যার কি যে হয়ে গেল স্যার। আচ্ছা, সরি যাই স্যার। হোক, তাহলে তার মানে তুমি বলতে চাইছো যে এটা এক্স ইজ ইকাল টু জিরোতে ট্যানজেন্ট বার করা যাবে না, কেন যাবে না?
তার কারণ হিসাবে কি বলছো? কারণ স্যার এক্স ইকুয়াল টু 0 পয়েন্টটা ফাংশনটা ডিফারেন্সিবল নয়। এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। ভেরি গুড, ঠিক আছে, এটাই সঠিক উত্তর। হ্যাঁ, যেহেতু এক্স ইকুয়াল টু 0-তে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, সেই কারণে ট্যানজেন্ট বার করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, অনুরিমা সাহ, শোনা যাচ্ছে? অনুরিমা সাহ, অনুরিমা সাহ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার, গ্রাজুয়েশনের শুনতে মধ্যে, পাচ্ছি। গ্রাজুয়েশনের মধ্যে তুমি যত টপিক পড়েছো তার মধ্যে সব থেকে ফেভারিট কোন টপিক তোমার ম্যাথামেটিক্স এর মধ্যে? খুব ভালো লাগে আমার পড়তে এমএসসি আসলে, গ্রাজুয়েশনে, বিএসসি তে? এমএসসি গ্রাজুয়েট, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ওইগুলো ভালো লিনিয়ার লাগে। প্রোগ্রামিং প্রবলেম ফেভারিট, তাই তো? হ্যাঁ, ওটা আসলে আমাদের এমএসসি তে। আচ্ছা, কনভেক্স সেট কাকে বলে বলো দেখি? হ্যাঁ, যখন কোনো বলতে পারছি না। যখন কোনো সেটের মধ্যে যে কোনো একটু জোরে বলো, হ্যাঁ শোনা করে যাচ্ছে না। যে একটা যখন সেট কোনো সেটের মধ্যে কনভেক্সের কথা বলো। অবস্থিত যে কোনো, হ্যাঁ, কোনো সেটের মধ্যে যে কোনো দুটো পয়েন্টকে যোগ করলে ওই লাইনটা সবসময় ওই সেটটার মধ্যেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার কথা অনুযায়ী আমি একটা ছবি আঁকছি। ধরো একটা খুব সহজ ছবি আঁকি, একটা আমি সার্কেল। এটা কি কনভেক্স সেট? হ্যাঁ, হ্যাঁ, কনভেক্স। আচ্ছা, তাহলে তুমি বললে এর মধ্যে থেকে যে কোনো দুটো পয়েন্ট নেব, নিয়ে ওই দুটো পয়েন্টকে যুক্ত করে যে লাইনটা পাবো, তাই তো? সেটা ওই সেটের মধ্যে থাকবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, সেটের বাইরে চলে যাচ্ছে লাইনটা। স্যার, আমার নেটওয়ার্কটা প্রবলেম করছে, শুনতে পাচ্ছি না। ও, এখন শুনতে পাচ্ছ নাকি? আরেকবার বলবেন? হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হুম, তোমার কথা মতো আমি ছবিটা আঁকলাম, তুমি বললে যে দুটো পয়েন্ট নিয়ে সেই দুটো পয়েন্টকে যুক্ত করলে যে লাইনটা হ্যাঁ, পাবো সেই লাইনটা ওই সেটের মধ্যে থাকবে, তাই আমরা ওটাকে কনভেক্স সেট বলবো। কিন্তু হ্যাঁ, এখানে হ্যাঁ, আমরা হ্যাঁ, যে লাইনটা পেলাম সেটা তো হ্যাঁ। সেটের বাইরে বেরিয়ে যাচ্ছে। স্ক্রিনটা আবার অসুবিধা হচ্ছে, আমি স্ক্রিনটাও দেখতে পাচ্ছি না। যা, হ্যাঁ, এবারে দেখতে পাচ্ছি। এটার মধ্যে, হ্যাঁ, এবারে দেখতে পাচ্ছি। স্যার, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই লাইন সেগমেন্টটা, ওই হ্যাঁ, সেইটা মানে ওর বলতে শেষ হবে। বিন্দু দুটো ওই এর লাইন, মধ্যে থাকবে। লাইন বললে হবে না, হ্যাঁ লাইন সেগমেন্ট, সেগমেন্ট বলতে হবে। লাইন সেগমেন্ট। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওকে, লাইন সেগমেন্ট। এটা তো গেল জিওমেট্রিক্যালি, আর অ্যানালিটিক্যালি কোনো ডেফিনেশন জানা আছে কনভেক্স সেটের? হ্যাঁ, যদি পয়েন্ট দুটোকে আমি x1 আর x2 ধরি, হুম, তাহলে ল্যামডা x1 প্লাস 1 - λ x2। ল্যামডা x1 প্লাস 1 - λ x2। আচ্ছা, এই কম্বিনেশনে প্রকাশ করতে পারবো কাকে? যে কোনো, এই সেটের মধ্যে অবস্থিত অন্য যে কোনো পয়েন্টকে, অন্য যে কোনো পয়েন্টকে এই অপর দুটো কম্বিনেশনে পয়েন্টের প্রকাশ করা যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর এই যেখানে কম্বিনেশনটার নাম? ল্যামডাটা হ্যাঁ, ল্যামডাটা বলো। কনভেক্স কম্বিনেশন। ল্যামডাটা বলো আগে। হ্যাঁ, ল্যামডাটা জিরো থেকে, 0 থেকে? ল্যামডাটা জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ানের ওয়ান, মধ্যে, মানে 0-1-এর সমানও হতে পারে, ক্লোজ ঠিক আছে। ইন্টারভেল। আচ্ছা, তাহলে এই এই কম্বিনেশনটাকে কি বললে, নামটা কি বললে?
কনভেক্স কম্বিনেশন। কনভেক্স কম্বিনেশন। আচ্ছা, তাহলে এইবার আমাকে বলো লিনিয়ার কম্বিনেশন আর কনভেক্স কম্বিনেশনের মধ্যে পার্থক্য। লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা লিনিয়ার লিনিয়ারের ক্ষেত্রে কম্বিনেশন পড়েছিলাম, তাহলে লিনিয়ার কম্বিনেশন আর কনভেক্স হ্যাঁ, কম্বিনেশনের মধ্যে পার্থক্য কি? লিনিয়ারের ক্ষেত্রে ল্যামডাটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। আচ্ছা, আর আর এখানে 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, তার মানে বলতে চাইছো ল্যামডা যদি আমি 0.5 নিই, 0.5 নিই, তাহলে এটা লিনিয়ার হুম, কম্বিনেশনও হবে, তার সাথে সাথে এটা কনভেক্স কম্বিনেশনও হবে নাকি? কনভেক্স হবে। হ্যাঁ। আচ্ছা, আর কোনো কন্ডিশন? উম, আর আর কোনো কিছু মনে পার্থক্য? পড়ছে না সরি মধ্যে। আর তো কোনো মনে পড়ছে না actually। এটার কনভেক্স কম্বিনেশনের মেন ডেফিনেশন বা পার্থক্য হচ্ছে, মনে রাখবে এটা, এই যে কোঅফিসিয়েন্ট গুলো তুমি নিচ্ছ, এই যে স্কেলার গুলো হুম, তুমি নিচ্ছ, এই স্কেলারের সামটা অলওয়েজ 1 হবে, হ্যাঁ? হুম, ঠিক আছে, দেখো এই যে হ্যাঁ, হ্যাঁ, ল্যামডা হুম। প্লাস ওয়ান ওই মাইনাস কন্ডিশনটা এটা লিনিয়ারে নেই। অলওয়েজ 1। হ্যাঁ, ল্যামডা 1 হবে। ঠিক আছে, তুমি ধরো এমনি হ্যাঁ, C1x1 হ্যাঁ, প্লাস C2x2 নিলে, তাহলে যদি C1 আর C2 আরবিটারি সামেশন রিয়াল অফ নাম্বার সিআইটা হয়, 1 হবে। তাহলে এটা লিনিয়ার হয়ে যাবে। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি C1 প্লাস C2 ইজ ইকুয়াল টু 1 বলি, তখন এই কম্বিনেশনটা হয়ে যাবে কনভেক্স কম্বিনেশন। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ, স্যার। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, এই কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট কাকে বলে? হুম। ওই সেটের মধ্যে যে পয়েন্টটাকে ওই সেটের অন্য দুটো কনভেক্স কম্বিনেশন হিসেবে, মানে ওটা কোনো লাইনের শেষ প্রান্ত না না সরি, কোনো লাইনের কনভেক্স সেটের অন্য যে কোনো দুটো পয়েন্ট দ্বারা গঠিত লাইনের মিডলে থাকবে না, এন্ডে থাকতে মিডিল পারে না, কিন্তু মাঝে থাকতে পারবে না ওই পয়েন্টটা। মিডিল না, ওই মানে লাইন যে কোনো জায়গায় সেগমেন্টের থাকতে পারে উপরে, কিন্তু হ্যাঁ, তার মধ্যে লাই থাকবে, করবে না। মধ্যে থাকতে পারবে, থাকবে না। হুম হুম, হুম হুম, হুম, ঠিক ঠিক ঠিক। তাহলে এই যে সার্কেলটা আমরা নিলাম, এর কতগুলো এক্সট্রিম পয়েন্ট আছে? হুম। ওর বাউন্ডারি ইনফাইনাইট নাম্বার, বাউন্ডারির ইনফাইনাইট নাম্বার। উপরে অবস্থিত সবগুলো পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, আচ্ছা, তার মানে বাউন্ডারি পয়েন্ট মানেই এক্সট্রিম পয়েন্ট, তাই তো? না, সব সময়, সব সময় নয়। আচ্ছা, সার্কেলের ক্ষেত্রে বাউন্ডারি পয়েন্ট মানে এক্সট্রিম পয়েন্ট। সার্কেলের ক্ষেত্রে, রেক্টেঙ্গেল হ্যাঁ, তাহলে একটা এক্সাম্পল দাও, একটা এক্সাম্পল দাও। বাউন্ডারি পয়েন্ট মানেই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে শুধু কর্নার পয়েন্ট গুলো এক্সট্রিম পয়েন্ট, ভেরি গুড, কিন্তু বাকি ভেরি বাউন্ডারি গুড, পয়েন্ট গুলো এক্সট্রিম পয়েন্ট নয়। ভেরি গুড। আমরা যদি সেটটাকে এরকম নিই, তাহলে এক্ষেত্রে আমাদের বাউন্ডারি পয়েন্ট গুলো এক্সট্রিম চারটে পয়েন্ট নাও হতে পারে, যেমন এইটা একটা বাউন্ডারি পয়েন্ট বাট নট এক্সট্রিম পয়েন্ট, তাই তো? এক্সট্রিম পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, শুধু চারটে কর্নার পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এক কাজ করলাম, তোমাকে এই আহ, এই ভিতরে, হ্যাঁ, এই সেটের ভিতরে মানে একটা ইন্টিরিয়র হ্যাঁ, পয়েন্ট তোমাকে দিলাম, একটা ইন্টিরিয়র পয়েন্ট হ্যাঁ, তোমাকে। তো এই ইন্টিরিয়র পয়েন্টটা কি কোনোভাবে এক্সট্রিম হ্যাঁ, পয়েন্ট হতে পারে? এই ক্ষেত্রে অন্য যে কোনো ইয়ের ক্ষেত্রে অন্য, হ্যাঁ, একটু হেল্প। ইন্টিরিয়র পয়েন্ট কি কখনো কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট হতে পারে? প্রত্যেকটা ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে না। তার মানে কিছু কনভেক্স কিছু সেটের হতে মধ্যে পারে। ইন্টেরিয়র পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হতে পারে না। আচ্ছা, হতে পারে, তাই তো? একটা কন্ডিশন আছে বা একটা হ্যাঁ, স্পেশাল কেস আছে যেখানে কিন্তু ইন্টিরিয়র পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হয়।
এমএসসি করেছো তো, মাস্টার ডিগ্রি করেছো তো? হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ। তাহলে পারবে। বলো। এমন কিছু কেস আছে বা এমন কিছু স্পেশাল জায়গা আছে যেখানে ইন্টেরিয়র পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হয়। কি সেই জায়গা, বা কখন হয়? এক্ষুনি তো মনে পড়ছে না। এটা একটুখানি মনে রাখবে। নন লিনিয়ার এলপিপির ক্ষেত্রে, হ্যাঁ, নন লিনিয়ার প্রোগ্রামিং, এলপিপি না, সরি ভুল বললাম, নন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ইন্টিরিয়ার পয়েন্ট গুলো এক্সট্রিম পয়েন্ট হতে পারে। ঠিক আছে? আর লিনিয়ারের ক্ষেত্রে স্যার, ইন্টিরিয়র পয়েন্ট যেমন একটা কখনোই এক্সট্রিম উদাহরণ। এক্সট্রিম পয়েন্ট হবে না। হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, লিনিয়ারের তাহলে ক্ষেত্রে হয় না জানা ছিল বা। হ্যাঁ, নন লিনিয়ারের ক্ষেত্রে হতেও পারে। হুম। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করি তোমার এলপিপি থেকে। স্যার, একটা বলো। উদাহরণ দিলে ভালো হতো। উদাহরণ যে কোনো, একটা উদাহরণ দিলে যে কোনো যেমন এনএলপিপি নিয়ে নেবে, যে কোনো এনএলপিপি নিয়ে নেবে, দিয়ে দেবো ফোনে একটা, আচ্ছা, হ্যাঁ। আমি তাহলে একটা লিখে গ্রুপে পাঠিয়ে দেবো তোমার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বলছি, ঠিক আরেকটা আছে। বলছি। আহ আমাদের গ্র্যাজুয়েশনে আমরা করেছিলাম সিমপ্লেক্স মেথড, মনে আছে তো? হুম, হুম। তো সিমপ্লেক্স মেথড হ্যাঁ, হ্যাঁ। কোন ধরনের এলপিপি তে অ্যাপ্লাই হয় বা কখন অ্যাপ্লাই হয়? কোনো একটা এলপিপি তোমাকে দেয়া হলো, তুমি দেখে বললে এটাতে সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করা যাবে বা করে অ্যান্সার পাওয়া যাবে, কি দেখে তুমি বলবে? যখন আমি আর প্লাস ভেরিয়েবল কেটে কেটে যাচ্ছে যোগ তো। করে বেসিক হ্যাঁ, স্যার এবার শুনছেন? হুম হুম বলছি হুম। যখন ফ্ল্যাগ ভেরিয়েবল আর সার প্লাস ভেরিয়েবল যোগ করে ইউনিক্যাল ভেক্টরটা করতে পারবো, কমপ্লেক্স টেবিলটা গঠন করতে পারবো। না, হলো না। অন্য কেউ? স্যার ওই জেড জে মাইনাস সি জে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এরকম হবে হলে পাওয়া যাবে নাকি সেটা? না। আমার প্রশ্নটা ভালো করে শুনেছো তো? আমি বলছি সিমপ্লেক্স মেথড কখন অ্যাপ্লাই করা হয়। স্যার, কনস্ট্যান্ট গুলো যদি লেস দেন ইকুয়াল টু টাইপ থাকে। আচ্ছা, ভেরি গুড। যখন কনস্ট্রেন্ট গুলো লেসার ইকুয়াল টু টাইপ থাকবে তখন আমরা সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করে থাকি। আর এই কনস্ট্রেন্ট গুলো যদি গ্রেটার গ্রেটার ইকুয়াল টু বা ইকুয়াল টু টাইপ থাকে তখন কোন মেথড অ্যাপ্লাই হয়? বিগ এম মেথড। গ্রেটার ইকুয়াল টু বিগ থাকলে এম মেথড, বা আরেকটা মেথডও অ্যাপ্লাই হয়, ওটার নাম কি, টু ফেজ মেথড, তাই তো? হ্যাঁ স্যার, টু মেথড। ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমাকে বলো, আমরা যে সিমপ্লেক্স তিনটে মেথড মেথড। করেছি। স্যার, এক মিনিট। হ্যাঁ, বলো। তিনটে মেথডই তো সিমপ্লেক্স মেথডের 1, 2, 3, ওগুলোর হ্যাঁ, নাম বিগ এম। ওই চার্নেস বিগ এম বা টু ফেজ এগুলো হচ্ছে আরো আপডেটেড মানে আমরা সিমপ্লেক্স সিমপ্লেক্স মেথড। বললে হুম। সিমপ্লেক্স বললে তিনটেকে বোঝাবো না, না, শুধু শুধু প্রথমটাকেই। প্রথমটাকে বোঝাবো। হুম হুম। তো আমি তো তিনটের বেসিসে বলছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমাকে বলো যে সিমপ্লেক্স মেথড আর ডুয়াল সিমপ্লেক্স মেথড এই দুটোর মধ্যে পার্থক্য কি? সিমপ্লেক্স মেথড আর ডুয়াল সিমপ্লেক্স মেথড এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমার নোটে দেওয়া ছিল এটা। সিমপ্লেক্স মেথডের মাধ্যমে সিমপ্লেক্স মেথডের মাধ্যমে ওই প্রবলেমটার অপটিমালিটি কন্ডিশন আর সলিউশন গুলো করতে পারি। ডুয়েল মেথডের মধ্যে তার ডুয়েল আর প্রাইমাল ওই প্রবলেমটার সলিউশন করতে পারি।
না না, আমি কিন্তু ডুয়ালিটি বলছি না। আমি ডুয়ালিটি কিন্তু বিষয়টা কি? প্রাইমাল ডুয়াল ওই ডুয়ালিটি বলছি না, আমি বলছি ডুয়াল সিমপ্লেক্স মেথড। মনে পড়ছে না। অন্য কেউ? এটা নোটে দেওয়া ছিল, নোট পড়লে এটা পারবে। স্যার ওই মানে স্ল্যাগ ভেরিয়েবল গুলো তো এই ভেরিয়েবলে চলে আসে নাকি, এটা ডুয়াল সিমপ্লেক্স? না না। অন্য কেউ? সিমপ্লেক্স মেথডে কি হয়, আমরা প্রথমে একদম ইনিশিয়াল যে সলিউশনটা পাই সেটা ফিজিওবল সলিউশন পাই, সেখান থেকে আমরা আস্তে আস্তে অপটিমালিটির দিকে যাই, হ্যাঁ। আর ডুয়ালে কি হয়, প্রথমেই আমরা অপটিমাল সলিউশন পেয়ে যাই, পেয়ে গিয়ে তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে ফিজিওবল করার চেষ্টা করি সেটাকে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অর্ণব রয়চৌধুরী। অর্ণব রয়চৌধুরী, শুনতে পাচ্ছ? অর্ণব রয়চৌধুরী। আচ্ছা, হ্যাঁ স্যার সুদীপ। হ্যাঁ, শুনতে পাচ্ছ অর্ণব রয়চৌধুরী? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তোমার একটুখানি ইন্ট্রোডাকশন দাও দেখি। হ্যালো হুম, ইন্ট্রোডাকশন দাও তোমার। স্যার, মানে এই অ্যাকাউন্ট তো আমার নামে খোলা আছে, মানে ইন্ট্রোডাকশন আমার ওই ওয়াইফ করছে আর কি ক্লাস। আচ্ছা, তাহলে ওয়াইফকেই দাও। হ্যাঁ স্যার, ইন্ট্রোডাকশন। হ্যালো। হুম, তোমার নাম কি গো? নাম সুপর্ণা বিশ্বাস। আচ্ছা, তোমার একটু ইন্ট্রোডাকশন দাও শুনি। স্যার আমার নাম সুপর্ণা বিশ্বাস, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি থেকে আসছি। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি অঙ্কে অনার্স নিয়ে, এবং তারপর বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত এমআর কলেজ অফ এডুকেশন থেকে বিএড কোর্স করেছি। ওই কলেজ থেকেই আমি এখন ডিএলএড করছি। তাছাড়াও আমি এখন বর্তমানে আমার বাড়িতে কিছু বাচ্চাদের, 9-10-এর বাচ্চাদের টিউশন পড়াই, এবং আমার নিজের পড়াশোনা আমি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এমনি কোনো স্কুলে বা কোথাও কোনো ইনস্টিটিউশনে পড়ানোর অভিজ্ঞতা আছে? না স্যার। বিএড এর সময় বিএড পড়াওনি? এর সময়, হ্যাঁ হ্যাঁ, বিএড এর সময় যেটুকু ছিল ওইটুকুই আছে, 2 মাসের জন্য যেটুকু ছিল। 2 মাস পড়িয়েছিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ধরো তুমি 9-10-এ ক্লাস নিচ্ছ, ঠিক আছে? তো হ্যাঁ স্যার। স্কুলে হয়তো স্যার ম্যাম কম এসেছে, দুটো ক্লাস তোমাকে একসঙ্গে হ্যান্ডেল করতে হচ্ছে, ঠিক আছে? পাশাপাশি দুটো হুম। ক্লাস, একটা ধরো 9, একটা ধরো 10। কিভাবে হ্যান্ডেল করবে দুটো ক্লাস? হুম। স্যার আমি কোনো ক্লাসে যখন আমি বিষয়টিকে বোঝাবো তখন অন্য ক্লাসে তাদেরকে আমি কিছু হাতের কাজ দিয়ে আসবো, তারা সেটাকে কমপ্লিট করবে, তার মধ্যে আমি অন্য ক্লাসে এসে আমি অন্য জিনিসটাকে বোঝাবো। তারপর যদি 9-এর ক্লাসে আমি ইন্ট্রোডাকশন দিয়ে যদি বোঝাই, তাহলে 10-এর ক্লাসে আমি অন্য কিছু ওদের কাজ করতে দিয়ে আসবো। তারপর আমি 9-এর ক্লাসে বোঝানোর পরে তাদের ওখান থেকে কিছু তাদের অঙ্কের সমাধান করতে দেব। তারপর আমি 10-এর ক্লাসে গিয়ে ওদেরকে সেই যেটা করতে দিয়েছিলাম সেটাকে আমি দেখবো যে কে কতটা করেছে, তারপর আমি সেটাকে ওই ক্লাসে গিয়ে বুঝিয়ে দেবো। এইভাবে আমি দুটো ক্লাসকে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, তাহলে তুমি একটুখানি কিছু একটা পড়াও দেখি, 9 অথবা 10-এর মুখে মুখেই পড়াও। স্যার আমি দশম শ্রেণী তাহলে গোলকটা পড়াচ্ছি। একটু পড়াও দেখি।
স্যার, আমি এই ঘরটিকে একটি আদর্শ ক্লাসরুম হিসেবে ধরে আমার পাঠদান শুরু করছি। হুম, করো। ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। গতকাল যেগুলো করানো হয়েছিল সেগুলো নিশ্চয়ই সকলে বাড়িতে প্র্যাকটিস করে এসেছো। আজ আমরা যে জিনিসটা শিখব সেটা খুবই মজাদার একটা জিনিস। দেখো, আমরা চারপাশে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো তোমরা বলো তো দেখি একটু। হ্যাঁ, ঠিক বলেছো। কি কি দেখতে পাচ্ছি আমরা এখন? টেবিল, চেয়ার, গ্লোব, পেন্সিল, ইট, এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো সবগুলোকে আমরা কি বলি জানো? হ্যাঁ, এগুলো সবগুলোকে আমরা একটা ঘনবস্তু বলে থাকি। আচ্ছা, আমরা যে ঘনবস্তুগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো সবই কি একই রকম আকৃতির? সবই সবই কি জ্যামিতিক আকৃতি একই রকম? দেখো তো, যে টেবিল, ইট, এগুলোর কি ঘনবস্তু, কিন্তু এগুলোর কি আকৃতি একই রকম? এই দুটোর আকৃতি একই রকম, কিন্তু গ্লোবটার আকৃতি দেখো আলাদা। তাহলে টেবিল, ইট, এগুলোর আকৃতি হলো আমাদের আয়তঘনক আকৃতি। কিন্তু আমার হাতে দেখো, আমরা মনে করি আমার হাতে একটি বল আছে। তোমরা সকলে নিশ্চয়ই মাঠে ফুটবল খেলা দেখেছো, কিংবা ছেলেরা কেউ ফুটবল খেলা করেছো, মেয়েরা হয়তো কেউ কেউ করেছো, না করলেও দেখেছো যে ফুটবলটি কেমন হয়। ফুটবলটিকে আমরা কি হাতে ধরতে পারি, তাই না? বলো তো, তাহলে ফুটবলটিকে আমরা কি ধরনের ঘনবস্তু বলতে পারি? কেউ কি জানো? ফুটবলটি একটি গোল। আমরা আগে তো বৃত্ত শিখেছি। এই যে বৃত্ত, এই বৃত্তটি কি, আমরা কি আমার এই হাতে যে বলটি আছে সেটাকে কি আমরা বৃত্ত বলতে পারি? বলো তো তোমরা। দেখো, বৃত্তকে আমরা সব সময় একটি সমতলের ওপরে আঁকতে পারি, কিন্তু বলটিকে কি আমরা একটি সমতলের ওপরে ঠিকঠাক ভাবে আঁকতে পারবো? তাই আমরা বৃত্তটিকে বলছি একটি দ্বিমাত্রিক চিত্র, যেটি সবসময় একটি বোর্ডের ওপরে বা একটি সমতলের ওপরে অঙ্কন করা যায়। কিন্তু একটি বল, একটি ফুটবল কিংবা একটি ক্রিকেট বল, এগুলোকে আমরা সবসময় হাতে ধরতে পারি, হাতে ধরে নাড়াচাড়া করতে পারি। তাই এইগুলো হলো আমাদের একটি ত্রিমাত্রিক আকৃতি। তাহলে আমাদের এই ফুটবলটি হলো কি একটি ত্রিমাত্রিক আকৃতি। আচ্ছা, এই ফুটবলের মতো দেখতে আমাদের চারপাশে অনেক জিনিসই তো আমরা দেখতে পাই। আর দু একটা বস্তুর নাম বলো তো দেখি, যেগুলো এই ফুটবলের মতো দেখতে। ওই গোল কমলা লেবু হতে পারে, তাই না? আবার দেখো, ওই যে গ্লোব, গ্লোবটাও হতে পারে। গ্লোবের যে গোলটা, ওটাও কি হতে পারে আমাদের এই ফুটবলের মতো আকৃতি। তাহলে আমরা এই রকম আকৃতির জ্যামিতিক বস্তুগুলোকে, যেগুলো ত্রিমাত্রিক, তাদেরকে আমরা বলতে পারি কি গ্লোব। তাহলে আমরা আজকে আমাদের বিষয় হলো গ্লোব। তাহলে আমরা উম, যেটা শিখবো সেটা হলো আজকে গ্লোব, যেটা আমরা যেগুলোকে হলো ফুটবল, গোল কমলা লেবু, গ্লোব, এগুলো হলো গ্লোব, সরি, গ্লোব। এবার এই যে গোলক, গোলকটি আমি হাতে ধরে আছি, তাই না? দেখো, গোলকের চারপাশে আমি একটা হাত বুলিয়ে নিচ্ছি। তাহলে গোলকের কটি তল হতে পারে? একটি মাত্রই বক্রতল। তাহলে আমরা আজকে গোলকের কয়টি তল শিখলাম? গোলকের একটি মাত্র তল, যেটি হলো একটি পূর্ণ গোলকের একটি মাত্র তল, যেটি হলো একটি বক্রতল। তাছাড়াও একটা আমার হাতে দেখো, একটা, আমি মনে করছি আমার হাতে একটা গোল কমলা লেবু আছে। এই কমলা লেবুটাকে আমি অর্ধেক করে দিচ্ছি। দেখো, মাঝ বরাবর আমি অর্ধেক করে দিলাম। তাহলে দেখো, একটা বাটির মতো অংশ, কমলা লেবুর একটা বাটির মতো অংশ যেন আমার হাতে আছে, তাই না? এবার দেখো তো, এই যে বাটির মতো অংশটা আমার হাতে আছে, সেটার নিচটা তো গোল আকৃতি, তাই না? কিন্তু ওপরটা একটা কি তৈরি হচ্ছে, একটা সমতল আকৃতি তৈরি হচ্ছে না? এটাকে আমরা বলবো একটি নিরেট অর্ধগোলক।
একটি নিরেট অর্ধগোলক। একটি নিরেট অর্ধগোলকের তাহলে বলো তো এবার কটি তল হচ্ছে? নিচে একটি হলো বক্রতল আর ওপরে একটি সমতল। তাহলে আমরা আরো একটা জিনিস শিখে গেলাম যে নিরেট অর্ধগোলকের দুটি তল থাকে, কি কি? একটি হলো সমতল আর একটি বক্রতল। এবার আচ্ছা, দেখো, তাহলে ঠিক আছে। হুম। তো এই যে তুমি পড়ালে, ধরো হ্যাঁ এই স্যার। যে প্রশ্নগুলো করছো, কেউ হ্যাঁ। একজন অমনোযোগী হয়ে আছে, কি হ্যাঁ। করবে তখন? তুমি সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তুমি বুঝতে পারছো যে তার মাথায় কিছুই ঢুকছে না, অন্যদিকে মন আছে তার। তখন কি করবে তুমি? স্যার আমি তাকে ডাকবো, ডেকে আমি বলবো যে এমন তাকে প্রশ্ন করব যে আমি যেটা শেখালাম যে নিরেট অর্ধগোলককে কোনটি হতে পারে, অর্ধ গোলকের একটি উদাহরণ দাও, এগুলো আমি তাকে প্রশ্ন করব। সে যদি উত্তর না দিতে পারে তখন আমি তাকে বোঝাবো যে যদি ক্লাসের মধ্যে এরকম ভাবে অমনোযোগী হয়ে থাকে তাহলে যে বিষয়টিকে আমি পড়াচ্ছি সেই বিষয়টি থেকে সে অন্যদের থেকে পিছিয়ে যেতে পারে। হুম। আর আর কি বলবে? অন্যদের থেকে পিছিয়ে যেতে পারে। আর আর বলবো স্যার যে সে এটা বুঝবে না, বুঝতে পারবে না। আর ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি তো গোলক পড়ালে, তো হ্যাঁ। গোলকের ইকুয়েশনটা বলতে পারবে আমাকে, জিওমেট্রিতে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে? হ্যাঁ, গোলকের ইকুয়েশন, হ্যাঁ স্যার বলছি। এক্স বলো দেখি। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ 3D স্পেসে বলছি, যেটা এটা 3D। হুম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু টু জি এক্স প্লাস 2 FY প্লাস 2 H X ইকুয়াল টু 0। 2gx+2fy হুম। টু প্লাস এইচ 2 GX প্লাস 2 FY প্লাস 2 H Z ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। হ্যাঁ। আচ্ছা, তাহলে এর সেন্টার কোথায় বলো দেখি? স্যার এর সেন্টারটা হবে -G -F -H। আর রেডিয়াস? রেডিয়াস হবে স্যার √G² প্লাস F² প্লাস H²। ও একটা, ও স্যার সরি, ইকুয়াল টু C² হবে ওইটা ইকুয়েশনটা। ইকুয়াল টু c²। স্যার একটু, কিন্তু একটু প্রবলেম হয়ে যাচ্ছে যে 0 হবে না C² হবে। হুম। এটা +c=0 হবে। আচ্ছা স্যার। আর তাহলে রেডিয়াসটা কি হবে? হ্যাঁ, রেডিয়াসটা স্যার হবে √G² প্লাস F² প্লাস H² মাইনাস C²। -c। ও -C হবে। তো প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, এই ডেমোটা যাই দেবে না কেন, তার সঙ্গে রিলেটেড গ্র্যাজুয়েশন বা এমএসসি তে যদি কিছু থেকে থাকে, যেমন এখানে হলো গোলক পড়ালো, গোলক থেকে আমাদের গ্র্যাজুয়েশনের জিওমেট্রিতে রিলেটেড আছে, তো সেখানে চলে যেতে পারে, সেখান থেকে প্রশ্ন ধরতে পারে, ঠিক আছে? বা যদি কেউ পলিনোমিয়াল পড়ায় সেখান থেকে ধরতে পারে, কেউ যদি কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ায় থিওরি অফ ইকুয়েশনে চলে যেতে পারে, কমপ্লেক্স নাম্বার পড়ালে আমাদের গ্র্যাজুয়েশনের কমপ্লেক্স নাম্বারে চলে যেতে পারে, ঠিক আছে? কেউ যদি স্যার রিয়াল আমার নাম্বার সিস্টেম পড়ায়, হ্যাঁ। স্যার আমার ডেমোটা কি ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিকই আছে, তবে একটা জিনিস লক্ষ্য করবে, ওই জায়গাটা যে বললে যে ওই কমলা হুম। লেবুটাকে যদি মাঝখান থেকে কাটি তাহলে সেটা বাটির মতো হয়ে যাবে, হুম। ওটা কিন্তু ঠিক হলো না মনে হয়, কারণ বাটি তো ফাঁপা অর্ধগোলক, তাই না? হ্যাঁ। হ্যাঁ নিচটা ওটা তো মাঝার নিরেট হয়ে ব্যাপারে। যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওই ঠিক বাটি আছে ব্যাপারটা না বলাই ভালো। স্যার, ওখানটা কি বললে ভালো হবে? ওখানটায় এমনি বলবে যে ওরকম অর্ধেক কমলা লেবু একটা নিরেট অর্ধগোলকের মতো দেখতে হয়ে গেল, এটাকেই আমরা নিরেট হুম। অর্ধগোলক বলি, ঠিক আছে? আচ্ছা। বাটি ফাটি বলা দরকার।
ঠিক আছে। আর ইন্ট্রোডাকশনটা মানে অতটা লেন্দি না করে অল্প একটু ইন্ট্রোডাকশন দিয়ে সরাসরি ফর্মুলায় চলে আসবে বা অঙ্কতে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম। মানে অল্প কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে হুম সরাসরি অঙ্কতে, কারণ বেশি সময় তো দেবে না, ম্যাক্সিমাম 5 মিনিট। হুম। ঠিক আর আছে। ডেমো ডেমো যেটা চুজ করবে, যাতে হুম করে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারো, যেমন তুমি চুজ করেছো গোলক, খুব ভালো রিয়েল লাইফ এক্সাম্পল, এইরকমই ডেমো চুজ করবে, ঠিক আছে? এবং যতটা পারবে মানে মজার ছলে পড়ানোর চেষ্টা করবে। হুম। হুম। মানে ওই একদম কি বলবো, ওই ধরো আমি যেরকম পড়াই আর কি, হ্যাঁ, একদম সরাসরি অঙ্কে চলে আসি, কিছু মানে বলি না, ওই রকম পড়াবে না তোমরা, ঠিক আছে? মানে স্যার একটুখানি আমি বাস্তব উদাহরণ দেবে, একটু চোখ মুখ বড় করবে, হাত পা নাড়াবে, বিভিন্ন অভিনয় করে হয় না পড়ানো, দেখো না? স্যার আমি যে ডেমোটা দিলাম স্যার, ওটাকে আরো কিভাবে আমি ভালো করে বলতে পারবো, এই যে একটু যদি এইগুলো বলেন। বললাম, এইগুলোই আস্তে আস্তে করবে, ইন্ট্রোডাকশনটা একটু কমিয়ে দেবে, একটু অঙ্ক, একটা দুটো হুম। অঙ্ক মুখস্থ করে যাবে, ঠিক আছে? দিয়ে এই আচ্ছা। অঙ্কটা আমরা করব, বোর্ড তো থাকবেই, অঙ্কটা লিখে একটু সলভ হুম। করবে। আর যা মুখে বলবে সবকিছুই বোর্ডে লেখার চেষ্টা করবে, হ্যাঁ? একটা কমলা লেবু যদি বলো, সেই কমলা লেবুটাও বোর্ডে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। বোর্ড ওয়ার্কটা বেশি করবে। হুম। স্যার টপিক কি বলে দেবে ডেমোর, না উম, না, টপিক বলে দেবে না, যা খুশি বলতে পারে, যা খুশি মানে বলবে তোমার যেটা ইচ্ছা সেটা করো। এবার খুব রেয়ার হয়তো বললো যে অনেকক্ষণ অনেকে মানে অ্যালজেব্রা পড়াচ্ছে, এবার তুমি একটু ট্রিগোনোমেট্রিক পড়াও দেখি, এরকম হয়তো বলতে পারে। একদম স্পেসিফিক চ্যাপ্টার বলে দেবে, ঠিক আছে? কেন বলো তো, কারণ ধরো আমরা স্কুলে গিয়ে যেটা পড়াবো সেটা তো আমরা আগে থেকে জানি, যে আগের দিন পরের দিন গিয়ে আমি কি পড়াবো সেটা আমি আগের দিন বাড়ি থেকে রেডি করেই যাব, তাই না? সেই কারণে ওখানেও তাই, তুমি যেটা রেডি করে যাবে সেটাই পড়ানোটাই নিয়ম। এবার যদি আচ্ছা স্যারেরা বলেন যে অনেকক্ষণ আমি এটা শুনলাম, এবার তুমি একটুখানি সেট রিলেশন ম্যাপিংটা একটু পড়াও দেখি, বুঝতে পারলে? তখন তো আর তুমি বলতে পারবে না স্যার আমি পড়াতে পারবো না, আমি এটা তৈরি করে এসেছি, আমি এটাই পড়াবো, তা তো বললে হবে না। স্যার টিএলএম কি নিয়ে যাওয়া যাবে? সেসব তো কিছু বলেননি, ওসব না নিয়ে যাওয়াই ভালো। আচ্ছা, তাহলে গোলক থেকে আরেকটা প্রশ্ন করি। ধরো তুমি হ্যাঁ যে স্যার। কাটার কাটার ব্যাপারটা বললে, কাটার ব্যাপারটা বললে, সেইখান থেকে আমি একটুখানি বলি। এই যে ধরো একটা কমলা লেবু তুমি বললে আছে, তাকে আমরা হ্যাঁ। ছুরি দিয়ে কেটে ফেললাম, এই জায়গাটা আমি কেটে ফেললাম, হুম। তা দুটো তল তৈরি হলো তুমি বললে। হুম। আচ্ছা, তল দুটোর নাম কি? দুটো তল তৈরি হলো, একটি নিচেরটি হলো বক্রতল, ওপরটি সমতল। বক্রতল বা পৃষ্ঠতলও বলা যেতে পারে, তাই না? হ্যাঁ। আর একটা হচ্ছে সমতল। আচ্ছা, সমতলটা কি স্পেসিফিক কোনো জিওমেট্রিক শেপ নিচ্ছে? হ্যাঁ বৃত্ত হচ্ছে। বৃত্ত হচ্ছে, আচ্ছা বৃত্ত হচ্ছে। তো সেই বৃত্তের সমীকরণটা আমি কিভাবে লিখবো? ধরো এই বৃত্তের স্ফিয়ারের সমীকরণটা এস ইজ ইকাল টু জিরো, আর এই প্লেনটা ধরো টি ইজ ইকাল টু জিরো, তো এই বৃত্তের সমীকরণটা আমি কিভাবে লিখবো? বৃত্তের সমীকরণটা স্যার, বৃত্তের সমীকরণটা কিভাবে লিখবো বা কি হবে? অন্য কেউ? স্যার এস প্লাস ল্যামডা টি ইকুয়াল টু জিরো। না, ভুল। প্লেন আর কেউ? সমীকরণ হয় যে প্লেনটা, ওই প্লেনটা যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি করে জিরো, তাহলে ওই যে সার্কেলটা হলো, ওই সার্কেলটা যদি এল হয়, আর যদি প্লেনটা যদি এস হয়, তাহলে এল প্লাস ল্যামডা এস ইকুয়াল টু জিরো। এটা তাই হলো তো একটা বললো, একটু আগে ও তো তাই বললো, ওটা হবে না। স্যার ওটা আমরা স্যার এস ইকুয়াল টু জিরো কমা টি ইকুয়াল টু জিরো দিয়ে তো লিখে ছেড়ে দিই। ভেরি গুড, এস ইজ ইকাল টু জিরো কমা টি ইজ ইকাল টু জিরো, এইটা হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ। আচ্ছা, এইবার আমাকে বলো এই বৃত্তটা বা সার্কেলটা কখন গ্রেট সার্কেল হবে? মিলন?
হ্যাঁ স্যার, যদি বলো। স্যার সেন্টারটা ওই প্লেনের উপর থাকে, যদি সেন্টারটা, কার মানে স্যার, সেন্টার? মানে স্যার স্পিয়ারের সেন্টারটা প্লেনের উপর থাকে। স্পিয়ারের এই সেন্টারটা যদি প্লেনের উপর থাকে, মানে আমরা যদি কমলা লেবুটাকে একদম মাঝ বরাবর কাটি, তাই না, তখন Yes. যে সার্কেলটা পাবো সেটাকে বলা হবে গ্রেট সার্কেল। কেন গ্রেট সার্কেল বলা হবে? কারণ স্যার ওটাই মানে সব থেকে বড় সার্কেল হবে। কারণ ওইটাই হচ্ছে সব থেকে বড় সার্কেল, মানে ওই কমলা লেবুটাকে যত ভাগেই কাটো না কেন, সব থেকে বড় যে সার্কেলটা পাবো সেইটাই হচ্ছে আমাদের ওই মাঝ বরাবর কাটলে যেটা পাওয়া যাবে সেইটা। সেই কারণে ওটা গ্রেট সার্কেল, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারোর বাকি থাকলো কি? কারোর বাকি থাকলে রেসপন্স করো, অনেকেই স্যার বল। আমার স্যার আমার করা হয়নি। বিপ্লব, হ্যাঁ আচ্ছা, তাহলে তোমাকে কি থেকে ধরবো বলো? স্যার ওই এনইপি দু হাজার তো কুড়ি সম্পর্কে কিছু জানো? এনওপি 2000 কুড়ি, এনওপি দু ন্যাশনাল হাজার কুড়ি যেটা, এডুকেশনাল পলিসি, ন্যাশনাল এডুকেশনাল হ্যাঁ পলিসি এটা ন্যাশনাল নতুন যে পাঠ্যক্রম করা হয়েছে সেটাকে মানে এটা সংস্করণ করা হয়েছে, নতুন এডুকেশন সিস্টেম যেটা। সংস্করণ করে কি করা হয়েছে, মানে এখন সিস্টেমটা কেমন হবে ভবিষ্যতে? আগে যেটা হতো, আহ, মানে এখনো অবধি যেটা চলছে 10+2 সিস্টেম, তাই তো? টেন হ্যাঁ প্লাস এটা ওটা ওটা 4 বছর হবে গ্রাজুয়েশন মনে হচ্ছে। না, গ্রাজুয়েশনটা বাদ দাও, তুমি স্কুল লেভেলটা বলো। স্কুল লেভেলে কি হবে এখন, যেটা 10+2 সিস্টেম আছে, ভবিষ্যতে এনইপির আন্ডারে গেলে সেটা কিরকম হবে? 10+2 টা, এটা তো এক্সাক্ট মনে পড়ছে না স্যার ওই। আচ্ছা, এটা একটু দেখে নেবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি গণিতের কিছু প্রাইজের নাম বলো দেখি। গণিতে দেয়া হয় এরকম কিছু প্রাইজ। অ্যাবেল প্রাইস যেটা বলা হয়। নোবেল প্রাইজ, আর গণিতে আরো ফিল্ড মেডেল, তাই না? আচ্ছা, ঠিক আছে, নোবেল কেন দেয়া হয় না গণিতে? ওই যে নোবেল যখন দিয়ে মানে সিলেক্ট করেছিল সাবজেক্টে বিভিন্ন আলফ্রেড নোবেল, তখন উনি গণিত সাবজেক্টটিকে মানে সিলেক্ট করেনি। একদমই তাই, উনি সিলেক্ট করেননি, সেই কারণে দেয়া হয় না। অথবা এরকম বলতে পারো যে নোবেল অ্যাকচুয়ালিতে আমাদের সিলেক্ট করা হয়েছিল এই বেসিসে যেগুলোর একদম ডাইরেক্ট রিয়েল লাইফ এক্সাম্পল অ্যাপ্লিকেশন আছে, সেই হিসাবে ম্যাথামেটিক্সটাকে উনি চুজ করেননি। ওই কারণে হতে পারে, বা ওইটাই বলা ভালো যেটা তুমি বলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার আমাকে বলো যে আহ স্টুডেন্টের যে গার্জেন, হ্যাঁ, অভিভাবক, তাদের সাথে টিচারদের কিরকম সম্পর্ক থাকা উচিত, বা সেই ভালো সম্পর্কটা কিভাবে এফেক্ট ফেলে আমাদের স্টুডেন্টদের পড়াশোনার উপর? স্টুডেন্টদের প্রতি ভালো ব্যবহার করলে ছাত্রছাত্রীরা আরো ভরসা পায়, তারা আরো তাদের আরো সাহস পায় ভালো এক্সামে ফল করার জন্য, তারা উৎসাহিত বোধ করে। যেটা সুসম্পর্কটা স্টুডেন্ট এবং অভিভাবকদের, এই টিচার এবং অভিভাবকদের সুসম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্টুডেন্ট এই টিচার এবং অভিভাবকদের যদি সম্পর্ক যদি ভালো হয়, তাহলে ছাত্রছাত্রীরা আরো ভরসা পায় এবং সাহস পায় এবং তারা ভালো রেজাল্ট করার জন্য অনুপ্রাণিত হয়। ধরো তোমার ক্লাসে একজন মোবাইল নিয়ে এসেছে, তুমি কি করবে? প্রথমে যে মোবাইল নিয়ে এসেছে, সেটা মোবাইল ব্যবহার করা আমাদের অনেক প্রযুক্তিগত দিক থেকে অনেকটা উপকার হলেও মোবাইল সবসময় ব্যবহার করা উচিত নয়। কারণ মোবাইল যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক সময়
বাধার সৃষ্টি হয়। যেমন স্কুলে ক্লাস চলাকালীন যদি কেউ মোবাইল ব্যবহার করে, তাহলে সেটা তার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে এবং সে খারাপ পরীক্ষায় খারাপ ফল করতে পারে। ফলে তার ভবিষ্যতের ক্ষেত্রে সেটা খুবই খারাপ দিক সেক্ষেত্রে। আচ্ছা, এই তোমাকে জন্য আমি জিজ্ঞেস করলাম তুমি কি করবে। হ্যাঁ, আমি বলবো যে মোবাইল ফোনটা ক্লাসের মধ্যে তুমি আহ ব্যবহার করো না, কিংবা তুমি মোবাইল ফোনটা আমার কাছে রেখে দাও, এখানে রেখে দাও টেবিলে, তুমি যখন বাড়ি যাবে তখন নিয়ে যাবে। কিংবা বলবো যে মোবাইল ফোনটা তুমি ক্লাসের মধ্যে ব্যবহার করে না, সুইচ অফ করে নিজের ব্যাগে রেখে দাও। আচ্ছা, মারবে না? না, এটা তো মারা তো উচিত না, কারণ স্টুডেন্টের এটা ওদের হলো স্টুডেন্টদের মারা ঠিক না, কারণ আচ্ছা, ওদেরকে বকবে না তাহলে? শুধরানোর জন্য। বকতে তো পারতে, বকবে না? হ্যাঁ, না, সেটাকে ওদেরকে বোঝাতে হবে যে ওরা তো স্টুডেন্টরা ওরা না বুঝেই এটা করছে, যেটা কোনো প্রভাব মানে কারো কারো সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের মানে যেগুলো সমাজে খারাপ যেগুলো দিক ওরা তাদের দিকে নকল করে, মানে যেটা দেখেছে আসলে যে মোবাইল ফোন ব্যবহার করতে সেটা দেখে শিখেছে, সেটাকে ওদেরকে বোঝাতে হবে যে মোবাইল ফোনটা ক্লাসে ব্যবহার করা উচিত না। সেটা আচ্ছা, তাদেরকে বোঝাতে হবে, কারণ তার মানে ওরা কোথা তুমি থেকে। শুধু বোঝাবে, তাই তো? মানে হ্যাঁ, কড়া বোঝাবো, যদি না পদক্ষেপ হয় সেটা কিছু তাহলে নেবে না। ওদের অভিভাবকের সঙ্গে কথা বলবো যে এরকম মোবাইল ফোন এটা, অভিভাবকদের হেডমাস্টারের সঙ্গে কথা বলবো যে মোবাইল ফোনটা ক্লাসের মধ্যে ব্যবহার যাতে না করে, সেই আচ্ছা, জন্য পরামর্শ নেবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিপ্লব যেটা বললো সেটা কিন্তু মানে খুব ভালো বলেছে। এখন পড়াশোনা সবই শিশু কেন্দ্রিক, হ্যাঁ। সুতরাং মানে বকা মারা এসব কিছু বলা যাবেই না। শুধু মানে সতর্ক করব, বোঝাবো, হ্যাঁ, এইসবই বলবে। ঠিক আছে, বকা মারা তোমার যদি ইচ্ছাও হয় তাও তুমি বলতে পারবে না। তুমি জানো বুঝিয়ে হবে না, মারতে হবে, বকতে হবে, তাও কিন্তু সেটা বলা যাবে না, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। সব সময় এখন শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশু কেন্দ্রিক, অর্থাৎ সব সময় বোঝাবো, শুধুই বোঝাবো, কিছু হোক চাই না হোক আমি বুঝিয়েই যাব। বুঝতে পারলে? এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আরো অনেক প্রশ্ন আমি রেডি করেছিলাম, সেগুলো আবার পরবর্তীতে ধরবো। যারা পারলে না, অসুবিধার কিছু নেই, স্যার, হ্যাঁ। আমাকে সাবজেক্ট থেকে একটা দুটো কোশ্চেন করবেন, সাবজেক্ট থেকে। সাবজেক্ট থেকে? হ্যাঁ। সাবজেক্ট থেকে কোশ্চেন করবো, বলো তাহলে দেখি। ক্যালি হ্যামিল্টন থিওরেমটা একটু বলো দেখি। ক্যালি হ্যামিল্টন থিওরেমটা হলো যে আহ, ধরো কোনো একটা ইকুয়েশন এন বাই এন ম্যাট্রিক্স যদি নেওয়া হয়, তাহলে কোনো আহ, একটা ইকুয়েশন এন বাই না এন না, ম্যাট্রিক্স। ইকুয়েশন না, এখানে বলা ভুল হয়ে গেছে। যদি আমরা ম্যাট্রিক্স নিই এন বাই এন ম্যাট্রিক্স, তার যে তার যে মানে যে ক্যারেক্টারিস্টিক, মানে যে তার যে ক্যারেক্টারিস্টিক যে রুট গুলো, মানে এ মাইনাস ডেট অফ এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু জিরো, এটাকে মানে স্যাটিসফাই করবে আর কি। এসব বললে হবে না, ঠিক করে বলতে হবে। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ব্যাস, হয়ে গেল। ইকুয়েশন। র্যাঙ্ক নালিটি থিওরেমটা বলো দেখি। র্যাঙ্ক নালিটি। হুম। র্যাঙ্ক র্যাঙ্ক সমান র্যাঙ্ক সমান সমান স্যার, এটা তো এক্স্যাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, র্যাঙ্ক হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি জানো? আর মেট্রিশিয়ান ম্যাট্রিক্স, হ্যাঁ শুনেছি। শুনেছো? কি বলো দেখি। স্যার, ওই যে র্যাঙ্ক যেটা বললেন, ওই যে র্যাঙ্কটা ওটা একটু কিছু কিছু মনে পড়ছে, মানে ওই যেটা র্যাঙ্ক অফ টি সমান সমান র্যাঙ্ক অফ ইমেজ টি প্লাস র্যাঙ্ক অফ নালিটি অফ টি, এরকম কিছু ছিল ওটা। পড়াশোনা করতে হবে, এখনো হয়নি। আচ্ছা, হার্মিটিশিয়ান ম্যাট্রিক্স এটা। আচ্ছা, যাই হোক, আজকে যতটা হলো হলো। হুম, যারা পারলে না, মন খারাপ করার মতো কিছু নেই। হয়তো এরমও হতে পারে স্যার আমার তোমরা। বাকি থেকে আছে। আচ্ছা,
যেটা বলছি আমি শুনে নাও, হয়তো তোমরা কিছু প্রশ্ন রেডি করে এনে আমাকে ধরলে আমিও পারলাম না, নাই পারতে পারি, হ্যাঁ এগুলো আমি তৈরি করে এনে তোমাকে ধরছি, তুমি পারতেও পারো নাও পারতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখনো সময় আছে, তৈরি করতে হবে নিজেকে, ঠিক আছে? যে নোটস গুলো আমি দিয়েছি খুব ভালো করে পড়ে যাও। প্লাস আমি পড়ানোর সময় যেগুলো লিখিয়েছিলাম সেগুলো খুব ভালো করে রিভিশন করো, ঠিক আছে? প্লাস বই থেকে যদি কিছু পড়তে পারো আরো ভালো, আজকে যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমি বললাম সেগুলো বাড়িতে রেডি করো, ঠিক আছে? আর একটা করে ডেমো প্রত্যেকে রেডি করো। কিরকম ডেমো তৈরি করবে, ওই যে বললাম যেগুলো রিয়াল লাইফ এক্সাম্পল দেয়া যায়, হ্যাঁ সেই রকম ডেমো তৈরি করো। আর আহ, যে ডেমোটা তৈরি করবে তার সাথে গ্র্যাজুয়েশনের যে জিনিসটা লিঙ্ক আছে সেই জিনিসটা খুব ভালো করে ধরে নেবে। যেমন তুমি যদি গোলক তৈরি করো, তোমাকে 2D তে সার্কেল আর 3D তে স্ফিয়ার, এই দুটো জিনিস খুব ভালো করে রেডি করে রাখতে হবে। কারণ ওখান থেকে গোলক থেকে ওখানে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। ওকে? স্যার, আমি যদি একটা সাবজেক্ট সিলেক্ট করাই সরল সুদ, তাহলে এর থেকে গ্রাজুয়েশনে কোনো সাবজেক্টের রিলেশন পাওয়া যাবে মানে? সরল সুদ? হ্যাঁ। না, সরল সুদ থেকে তো সেরকম পাওয়া যাবে না, যেগুলো পাওয়া যায়। স্যার এই বিষয়ে স্যার আমরা ত্রিকোণমিতি স্যার নিলে কি কি স্যার হায়ার লেভেলে ধরতে পারে? ত্রিকোণমিতিও তো হায়ার লেভেলে সেরকম নেই, ওই 11-12-এ আছে একটুখানি। তাছাড়া তাহলে তো স্যার এই হায়ার টপিকটা লেভেলে চুজ করলে কোনো ত্রিকোণমিতি প্রবলেম আসেও না। নেই তো স্যার? হ্যাঁ। এই টপিকটা স্যার চুজ করলে এমনিতে কোনো প্রবলেম নেই তো না, মানে? প্রবলেম কিছু নেই, প্রবলেম কিছু নেই। তখন তুমি হয়তো ত্রিকোণমিতি পড়ালে, এবার শুনে নিয়ে অন্য কিছু থেকে হয়তো প্রশ্ন করলো, ঠিক আছে? আচ্ছা স্যার। হুম। না, যারা এটা চুজ করেছো এরকম কিছু যার সাথে গ্রাজুয়েশনের লিংক আছে, সেই লিংকের জায়গাটা ভালো করে রেডি করে রাখবে। আর যারা এরকম চুজ করোনি তো কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? স্যার আমার একটু ধরলে ভালো হতো। হ্যাঁ। প্রায়। সুমন দে, তাহলে তোমাকে ধরে নিই। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, স্যার আজকে আর আমারও হয়নি। সময় নেই, তাও আমি তোমারটা ধরে শেষ করছি। হ্যাঁ, নেক্সট দিন আমি আবার আরেকটা তোমাদের ডেট দেবো, এইভাবে আমাদের আপ টু ইন্টারভিউ পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? অসুবিধার কিছু নেই। আজকে সবে শুরু হলো, এইভাবে চলতে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তোমাকে কি থেকে হ্যাঁ, ধরবো বলো সুমন দে? রিয়েল অ্যানালিসিস থেকে স্যার ধরুন। রিয়েল অ্যানালিসিস থেকে ধরবো? হ্যাঁ। আচ্ছা তাহলে বলো দেখি, আহ একটা সিকোয়েন্সকে কখন কনভার্জেন্ট বলা হয়? একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হতে গেলে যদি সেটা মানে কোনো একটা ফাইনাইট পয়েন্টে যে ওটা বাউন্ডেড হয়। কোনো একটা ফাইনাইট পয়েন্টে গিয়ে বাউন্ডেড হয়? এটা লিমিট পয়েন্ট থাকতে হবে লিমিট কনভার্জ হতে পয়েন্ট গেলে। থাকবে? কার লিমিট পয়েন্ট থাকবে? ওই সিকোয়েন্সের। আচ্ছা, লিমিট পয়েন্টের ডেফিনেশনটা একটু শুনি। একটা লিমিট সিকোয়েন্সের পয়েন্ট লিমিট পয়েন্টের ডেফিনেশনটা বলো। ঠিক জানা নেই। তাহলে লিমিট পয়েন্ট বললে আর লিমিট পয়েন্টের ডেফিনেশন জানো না? আচ্ছা, সিকোয়েন্স আর সিরিজের মধ্যে পার্থক্য কি? সিকোয়েন্সের টার্ম গুলোর মানে যদি সিরিজের সিকোয়েন্সের টার্ম গুলোর যোগফলটাই হচ্ছে সিরিজ। আচ্ছা, সিকোয়েন্সের টার্মগুলোর যোগফলটাই যোগ। হচ্ছে সিরিজ, তাই তো? হ্যাঁ। একটা সিরিজকে হুম কনভার্জেন্ট দেখানোর কি কি টেস্ট বা কি কি থিওরেম তুমি পড়েছো? রেশিও টেস্ট, রুট টেস্ট। আর আর
লগারিদম টেস্ট, আর ডিরিচলেট টেস্ট, গস আর টেস্ট, গস টেস্ট। হ্যামিজ টেস্ট। আচ্ছা, গস টেস্টের স্টেটমেন্টটা বলতে পারবে? গস টেস্ট স্যার এই মুহূর্তে মনে নেই। হুম, ঠিক আছে। আচ্ছা, তুমি ক্লাসে জিওমেট্রি শুরু করবে, হ্যাঁ? হ্যাঁ। একদম সেই ক্লাস 9-এ বা ধরো তুমি ক্লাস 11-এ জিওমেট্রিটা শুরু করবে, ঠিক আছে? তো কিভাবে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করবে? 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, এটা তুমি কিভাবে কনসেপ্টটা ক্লিয়ার করবে? একটুখানি একটা এক্সাম্পল দিয়ে বা ক্লাসে যেরকম ভাবে বোঝাবে একটু বলো দেখি। স্যার ক্লাসের যে শ্রেণীকক্ষের যে দেওয়ালে কোনো একটা কর্নার ধরে নিয়ে হ্যাঁ। তার দৈর্ঘ্য বরাবর ওটাকে একটা ডাইমেনশন, প্রস্থ বরাবর একটা ডাইমেনশন, আর উচ্চতা বরাবর একটা অক্ষ ধরে এই 3টে অক্ষকে যদি আমরা দুটো নেই দৈর্ঘ্য বা প্রস্থ, অর্থাৎ যে মেঝেতে বসে আছে স্টুডেন্টরা, তো সেটাকে আমরা 2 ডাইমেনশন হিসাবে ধরবো। আর আচ্ছা। যদি ওর সাথে উচ্চতা নিয়ে যোগ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা পয়েন্টকে স্পেসে আছে এরকম, সেটাকে আমরা ত্রিমাত্রিক ধরবো, 3 ডাইমেনশনাল আর ফিগার ওয়ান হিসেবে ধরবো। ডাইমেনশনটা, 1 ডাইমেনশন কোনো একটা পয়েন্ট বিন্দুকে আমরা 1 ডাইমেনশন হিসেবে ধরতে পারি। কোনো একটা পয়েন্ট বিন্দু 1 ডাইমেনশন? পয়েন্ট তো 0 ডাইমেনশন। কোনো একটা পয়েন্ট হচ্ছে 0 ডাইমেনশন, হ্যাঁ? 1 ডাইমেনশনটা কিভাবে বোঝাবে? কোনো একটা অক্ষকেই যদি বলি 1 ডাইমেনশন হিসাবে, তুমি তো মানে দৈর্ঘ্য। অক্ষ অক্ষ ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে? অক্ষ মানে কি স্টুডেন্টরা তো জানে না, তুমি তো সবকিছু ইন্ট্রোডিউস করাবে। তো আগেই অক্ষ বললে স্টুডেন্টরা কিভাবে বুঝবে, তাই না? হ্যাঁ। তাহলে সেই মুখস্থ করার মতো হয়ে যাবে না ব্যাপারটা, এটা এটা হয়, মনে রাখবে, এরকম হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু আমি চাই যে তুমি এমন ভাবে বোঝাও যে স্টুডেন্টরা যাতে একদম রিলেট করতে পারে জিনিসটা। এই মুহূর্তে স্যার মাথায় আসছে না। এটা সবাই একটুখানি শুনে নাও, আমি একটুখানি আইডিয়া দিয়ে দিচ্ছি। ধরো তুমি কোনো স্টুডেন্টকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলে, ঠিক আছে? এক জায়গায় দাঁড় করিয়ে দিলে, ওকে কোনোভাবে নড়তে চড়তে দিচ্ছ না, তো সেইটাই হয়ে যাবে 1 ডাইমেনশন, এই সরি 0 ডাইমেনশন, ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি এরকম করতে পারো। ধরো ক্লাসরুমের দেওয়াল আছে, দুটো দেওয়ালের মধ্যে দুটো পেরেক ঠুকে একটা দড়ি টাঙিয়ে দাও। বোঝা গেল? একটা দড়ি টাঙিয়ে দাও, সেই দড়ির উপর একটা পিঁপড়ে ছেড়ে দাও। সেই পিঁপড়েটা সামনের দিকে যেতে পারবে আর পিছনের দিকে আসতে পারবে, ঠিক কিনা? উপরে উঠতে পারবে না, নিচে নিতে পারবে না, ডান দিকে যেতে পারবে না, বাঁ দিকে যেতে পারবে না। কি বললাম, বোঝা হ্যাঁ গেল ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা হচ্ছে 1 ডাইমেনশনের এক্সাম্পল, শুধু সামনে যাবে আর পিছনে আসবে। বোঝা গেল? আচ্ছা, এইবার ওই পিঁপড়েটাকে নিয়ে গিয়ে তুমি মেঝেতে ছেড়ে দাও। ক্লাসরুমের যে মেঝে, সেই মেঝেতে ছেড়ে দাও। তাহলে পিঁপড়েটা কি সোজা যাবে, পিছনে আসবে, ডান দিকে যাবে, বা দিকে যাবে, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এটা হলো 2 ডাইমেনশন। আর ওই ক্লাসরুমের মধ্যেই তুমি একটা পিপিলিকা ছেড়ে দাও বা পাখি ছেড়ে দাও। তাহলে কি হবে? ও উপরে যাবে, নিচে নামবে, সোজা যাবে, পিছনে যাবে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, তাই না? তো সেটা হয়ে হ্যাঁ যাচ্ছে একটা আমাদের থ্রি থ্রি ডাইমেনশন। ডাইমেনশন। বুঝতে পারলে? তাহলে এই যে পিঁপড়ের কথা বললাম বা পাখির কথা বললাম, এগুলো হচ্ছে আমাদের
ওই ডাইমেনশনের এক একটা আরবিটারি পয়েন্ট, যেটাকে আমরা ইন জেনারেল PXY, বোঝা গেল? আর স্যার এই এই যে ওয়ান ডিটা, স্যার ওয়ান ডিটা কিভাবে হলো এটা বুঝলাম না। ওই যে টু ডিটা তো হলো, কিন্তু ওয়ান ওয়ান ডাইমেনশন ডিটা সেটা। ওই যে ধরো দুদিকে দুটো দেওয়ালে পেরেক ঠুকে সেই পেরেক দিয়ে একটা দড়ি বেঁধে দিলাম, সেই দড়ির উপরে একটা পিঁপড়ে ছেড়ে দিলাম, যেমন আমাদের ছাদে আমরা করি না, দড়ি বেঁধে তার উপর জামা কাপড় মেলি। ওই দড়ির উপর যদি তুমি একটা পিঁপড়ে ছেড়ে দাও, দেখবে পিঁপড়েটা সামনের দিকে যাচ্ছে অথবা পিছনের দিকে আসছে, ওইটা হয়ে যায় ওয়ান ডাইমেনশন। হ্যাঁ, এই দড়িটার কথা যেটা বললাম, বা এখানে আমাদের পিঁপড়েটা যেদিকে যাচ্ছে সোজা, পিছনে ডান দিকে নিচে, এগুলোই হচ্ছে অ্যাক্সিস। বোঝা গেল? এইভাবে তুমি আইডিয়াটা দিতে পারো। ক্লিয়ার? স্যার টু ডাইমেনশন থ্রি ডাইমেনশনটা একবার বলুন। থ্রি ডাইমেনশনটা হচ্ছে ঘরের মধ্যে একটা পাখি ছেড়ে দাও, তাহলে সেই পাখিটা কি সামনে যাবে পিছনে আসবে, ডান দিকে যাবে বাঁ দিকে যাবে, উপরে যাবে নিচে নামবে। এটাই হয়ে গেল একটা থ্রি ডাইমেনশনের এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেল? 1 মিনিট হ্যাঁ দাঁড়াও। স্যার, বোঝা গেছে। বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। হ্যাঁ, আমি আবার তোমাদের গ্রুপে জানিয়ে দেবো নেক্সট হবে, সেদিন আমরা আবার এইভাবে কোয়েশ্চেন অ্যান্সার করব। আজকে পুরোটা মানে ইন্টারভিউ টাইপ হলো না, ডিসকাশন টাইপ হলো, যাই হোক। পরের দিন কিন্তু পুরো ইন্টারভিউ টাইপ হবে, এবং তোমরা সম্পূর্ণ নোটস গুলো পড়ে সব রেডি করে ফেলো, ঠিক আছে? ঠিক আছে, রাখো তাহলে।